হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো নতুন একটা সিরিজ তোমাদের স্টার্ট করা হলো। একদিন অন্তর একদিন, যেমন আজকে আসছে 10টার সময়, আবার কালকে গ্যাপ যাবে, তার পরের দিন রাত 10টার সময় তোমরা পেয়ে যাবে। এভাবে একদিন অন্তর একদিন রাত 10টার সময় 10 PM তোমরা এই সিরিজটা পাবে। ঠিক আছে, এটা কিসের সিরিজ বলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ, বুঝতেও পারছো। CN 2001/2019, অর্থাৎ এই যে নোটিফিকেশানে এনটিপিসি CBT 1 আমাদের যেটা হয়ে গেল 2020 আর 21 মিলিয়ে। ঠিক আছে, তো 2020 আর 21-এ যে যত প্রশ্ন আমাদের কাছে কালেক্টেড হয়েছে CBT 1-এর, এবং অনেক স্টুডেন্ট পাঠিয়েছে, প্রচুর প্রশ্ন ইনফ্যাক্ট কালেক্টেড হয়েছে, সেগুলোর যে ম্যাথ সিরিজ তার সলিউশন আমাদের স্টার্ট হলো। এবং এটা তোমাদের চলতে থাকবে, যেমনটা বললাম, একদিন অন্তর একদিন। তোমরা যদি কোশ্চেন্স পেপার পাঠাতে চাও তাহলে একটা কাজ করতে পারো, 8670838797। এই যে নাম্বারটা বললাম, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। ডু নট কল, কারণ কল রিসিভ করা হচ্ছে না এই মুহূর্তে, কারণ প্রচণ্ড হোয়াটসঅ্যাপের চাপ রয়েছে। তো এই নাম্বারে তোমরা তোমাদের পেপারটাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। ভয়ের কোনো কারণ নেই। তোমাদের যে নেম, দেখো এখানে এটাকে ক্যান্সেল আউট করে দেওয়া হয়েছে, বা ডিলিট করে দেওয়া হয়েছে, রিমুভ করে দেওয়া হয়েছে। আর আইডি যেটা পার্টিসিপেন্ট আইডি, সেটাকেও দেখো এখানে রিমুভ করে দেওয়া হয়েছে। সো ভয়ের কোনো কারণ নেই। শুধুমাত্র আমরা টেস্ট ডেটটাকে রাখবো, কবে এই পরীক্ষাটা হয়েছিল দেখতে পাচ্ছ, 4/3/2021, একদম 3টে থেকে 4:30টার সময় পরীক্ষাটা হয়েছিল, এবং সাবজেক্ট হচ্ছে এনটিপিসি। তো এইভাবেই তোমাদের রাখা হবে, এবং কোশ্চেন্সগুলোর স্ক্রিনশট নিয়ে জাস্ট কোশ্চেনগুলোকে সলভ করিয়ে দেওয়া হবে। প্রথমে ম্যাথ সলভ করানো হবে, এবং তারপর চেষ্টা করা হবে রিজনিংটাকে সলভ করানোর। ঠিক আছে, কারণ এই দুটোই আমাদের মেন প্রায়োরিটি থাকে। আজকে কোশ্চেনগুলো যেগুলো সলভ করবো, তোমরা দেখবে ওর বেস্ট অ্যাপ্রোচ, অর্থাৎ কীভাবে শর্টকাটে ওটাকে সলিউশন করানো যায়। আর শর্টকাটের নিচে যে বেসিক পার্টটা আছে, কারণ আমরা ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করছি, শুধু শর্টকাট বলে চলে গেলে হলো না, কারণ ওই কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে। ঠিক আছে, দেখো CBT 1-এ যে কোশ্চেন্স পড়েছে, কিছু কিছু কোশ্চেন এত ভালো লেভেলে যে CBT 2-তেও কিছু জিজ্ঞাসা করা যেতে পারে। ওই জন্য CBT 1 যাদের কাছে আছে তারা আমাকে দিও, আমি কি করবো, সেগুলোকে সলিউশন করাবো। ওকে, তো চলো আমরা কোশ্চেন স্টার্ট করি। প্রথম যে প্রশ্নটা আছে সেটা দেখে নেবো। আচ্ছা, এই যে প্রশ্নটা আমি তোমাদের ফার্স্টে রেখেছি, এটা হচ্ছে আজকে যে শিফটটা নিয়েছি তোমাদের বললাম, সেই শিফটের সবথেকে টাফ প্রশ্ন হচ্ছে এইটা। আর মাইন্ড ইট, এই প্রশ্ন কিন্তু যদি CBT 2-তেও কিন্তু পড়তে পারে, কারণ এটা লেভেলটা একটু হাই। ঠিক আছে, দেখো কেন হাই বলছি, কারণ তুমি যদি নর্মালি যে ট্রাপিজিয়ামের ফর্মুলা আছে, হাফ ইন্টু, ঠিক আছে, ট্রাপিজিয়ামের যে এখানে কী বার করতে বলেছে, দেখো চিত্রটা দেখো, ট্রাপিজিয়ামের PQRS এর ক্ষেত্রফল বার করতে বলেছে। তো ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কী জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে 9+8 ইন্টু উচ্চতা। এই তো আমাদের ফর্মুলা হয়। কিন্তু প্রবলেম হচ্ছে এই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। কেন অ্যাপ্লাই করতে পারবো না? তার মেন কারণ হচ্ছে আমাদের হাইট গিভেন নেই। ঠিক আছে, হাইটের বদলে কী দেওয়া আছে, একটা আমাদের এখানে দেখতেই পাচ্ছ পরিষ্কার একটা কর্ণ টানা রয়েছে এখানে। তো এই জন্যই এই প্রশ্নটা একটু টাফ হয়ে যায়। তো কী করে করবো এই প্রশ্নটাকে, তার জন্য আমি তোমাদের একটা কাজ করছি। আমি এখানে এই ট্রাপিজিয়ামটাকে একটু এঁকে আলাদা করে তোমাদের করি। ঠিক আছে, তারপরে আমি এবার ছবিতে ফিরে যাব। এই মোটামুটি ধরুন আমার ট্রাপিজিয়ামটা আছে, একটা বাহু ছোটো, একটা বাহু বড়ো। তবে যে বাহু ছোটো, যে বাহু বড়, সেটাই হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়, 8 আর 9। আর আমরা দেখতে পাচ্ছি মাঝখানে আমাদের একটা কর্ণ এখানে টানা রয়েছে। আমি আস্তে আস্তে বোঝাবো, প্রথমে বুঝে নেবে, নিজেরা বুঝে 2-3বার প্র্যাকটিস করলে অঙ্ক তোমরা পারবে, এই ধরনের অঙ্ক তোমরা পেরে যাবে। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের 9 সেমি, এইটা হচ্ছে আমাদের 15 সেমি, আর এইটা হচ্ছে আমাদের 8 সেমি। ঠিক আছে, এবার আমি একটা কাজ করব, আমি একটা জিনিস এখানে এক্সট্রা তোমাদের করে দেখাবো। আমরা কি করব, আমরা করব যেটা, সেটা হচ্ছে আমাদের হাইট দরকার। হাইট বলতে আমরা কী বুঝি, আমরা লম্ব ডিস্ট্যান্সকেই বুঝি। মনে রাখবে এখানে PQ হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি লম্বই আছে, কিন্তু মুশকিল PQ যে লম্ব সেটা এখানে বলে দেওয়া নেই। তুমি বুঝবে কী করে যে PQ লম্ব, তার জন্য আমাদের একটা ব্যাপার করতে হবে। আমরা এই 8 সেমিটাকে যেটা আছে এটাকে একটু এক্সটেন্ড করে দিলাম উপর দিকে, এবং আমরা কি করলাম, এর যে P বিন্দু আছে ওপর দিকে চিত্রে তাকাও, এটাই P বিন্দু। এই P বিন্দু দিয়ে আমরা কি করছি, একটা পারপেন্ডিকুলার মানে লম্ব এখানে ড্র করছি, মানে এখানে আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। ঠিক আছে, এবার আমি একটু নামকরণ করে দিই, তাহলে তোমাদেরও কানেক্ট করতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের P ছিল, আমাদের ওপরে তাকিয়ে দেখো, এটা হচ্ছে Q, এটা হচ্ছে আমাদের R, এইটা হচ্ছে আমাদের S ছিল, আর নতুন একটা বিন্দু আমরা তৈরি করলাম যাকে আমরা নাম দিচ্ছি T বিন্দু। ঠিক আছে, এবার আমি একটা তোমাদের ত্রিভুজকে একটু কালার করে দেখাচ্ছি, সেটা একটু দেখে নাও, সুবিধা হবে বুঝতে। এই যে ত্রিভুজটা আমি এঁকেছি, এটা একটা সমকোণী ত্রিভুজ, দেখতে পাচ্ছ, মানে কালার করে দিয়েছি। এই যে হলুদ রঙের ত্রিভুজটা দেখতে পাচ্ছ, কালার করে দিয়েছি। যার অতিভুজ হচ্ছে তোমাদের 15, যার অতিভুজ হচ্ছে কি তোমাদের 15। লম্ব আমাদের কত, দেখো এখান থেকে এইটুকু 8, আর এইখানে আমি পারপেন্ডিকুলার ড্র করার কারণে এটা 1 সেমি এক্সট্রা বেড়ে গেছে। কারণ দেখো আমি যখন এই যে ভালো করে বুঝবে, আমি একটু কাজটা দিয়ে দেখাই, এইটা আমাদের 9 সেমি, এইটা। আর এই P থেকে আমি যখন এসটাকে, মানে এই RSটাকে যখন আমি বর্ধিত করব T পর্যন্ত, এবং তারপর যখন P বিন্দু দিয়ে একটা লম্ব এখানে টানবো, তখন এটা এক্সট্রা 1 সেমি বাড়িয়ে দেবে, অর্থাৎ 9 সেমি সমতুল্য তৈরি করবে এটাকে।
অর্থাৎ এই টোটালটা আমাদের কত হচ্ছে 9 সেমি। আর এটাই আমাদের কি, এটাই আমাদের এই যে হলুদ রঙের ত্রিভুজটা আমি এঁকেছি তার হচ্ছে আমাদের ভূমি, তার হচ্ছে আমাদের কি ভূমি। এখন আমরা যদি এই পিটির ভ্যালু বার করতে পারি, অতিভুজ, এই যে পিটি, পিটি হচ্ছে আমাদের কি অতিভুজ, এই পিটির ভ্যালু যদি বার করতে পারি তাহলে আমার হেভি সুবিধা হবে। ঠিক আছে, আমি কী করবো, আমি পিটির ভ্যালুটাকে আমি বার করতে চাইছি। ওকে, তো পিটির ভ্যালুটা যদি আমি বার করি আমি কী দেখতে পাচ্ছি, পিটির ভ্যালু কত হবে দেখো, 15 স্কোয়ার, আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, পাইথাগোরিয়ান যে ট্রিপলেট আছে পিথাগোরাসের সূত্র সেখান থেকে আমরা পেয়ে যাবো 15 স্কোয়ার থেকে তুমি যদি 9 স্কোয়ার বাদ দাও তুমি পেয়ে যাবে 12 স্কোয়ার। ঠিক আছে, তুমি কি পেয়ে যাবে 12 স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে অতিভুজের স্কোয়ার, এইটা হচ্ছে তোমাদের ভূমি স্কোয়ার, আর এই হচ্ছে আমাদের লম্ব স্কোয়ার। তা লম্ব আমাদের কত হবে 12, অর্থাৎ এখানে যে এই যে আমাদের পিটির ভ্যালু কী হয়েছে 12, এটা 12 মানে এর অপোজিটে যেটা আছে সেটাও আমাদের 12ই হবে, কারণ আমরা লম্ব টেনেছিলাম। সে পিকিউআরের একদম সমান তোমাদের কি হবে, ওখানে সেমি নেবে বা দৈর্ঘ্য নেবে ওটা, তো এটা হচ্ছে আমাদের 12। এবার তুমি এই যে সাদা করে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার দিকে তাকাও, কোন ত্রিভুজ, পি কিউ আর। এই যে সাদা করে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ যে এর যদি ধরে নিই এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এর লম্ব হচ্ছে 9, এর ভূমি হচ্ছে 12। আমরা যদি লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার করি তাহলে কি আমরা অতিভুজের স্কোয়ার পাচ্ছি? ইয়েস পাচ্ছি। লম্ব স্কোয়ার মানে 9 স্কোয়ার মানে 81, ভূমি স্কোয়ার মানে 12 স্কোয়ার মানে 144, 81 আর 144 যোগ করলে 225 পাই, যেটা হচ্ছে 15 স্কোয়ার। তার মানে এই যে পি কিউ আর এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। আমার কথা বোঝা যাচ্ছে? পি কিউ আর এটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ এখানে আমাদের প্রমাণ করে দিলাম এটা আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। মানে এই যে পি আর মানে পি কিউ, এই পি কিউও লম্ব, এখানে দুটো লম্ব তৈরি হয়। তুমি যদি পি কিউ ধরো তাহলে পি কিউ কার ওপর লম্ব হচ্ছে? পি কিউ কিন্তু লম্ব হচ্ছে কিউ আর এর ওপর। আর যদি তুমি কিউ আরকে লম্ব ধরো তাহলে কিউ আর কিন্তু লম্ব হচ্ছে পি কিউ এর ওপর। ঠিক আছে, আমার কথা বোঝা যাচ্ছে? ভালো করে বুঝবে, জিওমেট্রির ব্যাপার কি কনসেপ্ট ক্লিয়ার না থাকলে অসুবিধা হয়। এই যে পি কিউ, যদি পি কিউকে তুমি লম্ব ধরো সেটা পি আর এর ওপর লম্ব, আবার পি আরও তো লম্ব, যদি পি আর লম্ব হয়, পি আরকে যদি ভূমি না ধরে লম্ব ধরো তাহলে তো সেটা পি কিউ এর ওপর লম্ব, তখন পি কিউ ভূমি হয়ে যাচ্ছে। আমি বলেছিলাম লম্ব আর ভূমি ইন্টারচেঞ্জেবল হয়। ওকে, আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এবার দেখো, তাহলে আমরা এই যে ফর্মুলা অ্যাপ্লাই করছিলাম, যে এই যে ট্রাপিজিয়ামের যে এরিয়া, এই যে উপরে যে ফর্মুলাটা লিখেছিলাম এই ফর্মুলায় দেখো, হাফ তো সূত্রের হাফ, 9 + 8 মিললে আমাদের 17 হয়। হাইট কোনটা নেবো দেখো, দুটো লম্ব আছে, আমি তোমাদের বলেছিলাম হাইট বলতে লম্বকে বোঝায়। আমরা কি পি কিউকে নেবো নাকি কিউ আরকে নেবো? প্রবলেম হচ্ছে এই দুটোর মধ্যে অনেকে কনফিউজ হয়। আমি তোমাদের বারবার বলবো তোমরা নেবে কোনটা, আর নিতেও তোমাদের হবে কোনটা, কিউ আর তোমাদের নিতে হবে। কিউ আর কেন নিতে হবে? কেন স্যার আমি পি কিউকে লম্ব নেবো না? আপনি তো বললেন দুটোই লম্ব, পি কিউও লম্ব কিউ আরও লম্ব, তো আমি কেন কিউ আরকে নিচ্ছি? এর কারণ হচ্ছে যে সমান্তরাল বাহুদ্বয় তুমি নিচ্ছ তাদের মধ্যে কার লম্বকে নিতে হয়, তাদের মধ্যে কার হাইটকে নিতে হয়। 9 আর 8কে নিচ্ছি আমরা, মানে 8 বলতে এইটুকু আমাদের 8 ছিল, এই আমাদের এতেও দেখো এইটুকু হচ্ছে আমাদের 8 ছিল, আর এইটা আমাদের 9 ছিল, তাহলে এর মধ্যেকার লম্ব কোনটা? কিউ আর হচ্ছে মধ্যেকার লম্ব। 8 আর 9 মধ্যেকার লম্ব কিন্তু পি কিউ নয়, কিউ আর। তো কিউ আরের যে লেন্থ সেটা আমাকে নিতে হবে। তো কিউ আরের লেন্থ আমাদের কত আমরা এখান থেকে পেয়ে গেছি, কিউ আরের লেন্থ হচ্ছে আমাদের 12। ঠিক আছে, তো উই নিড টু ক্যালকুলেট 12, মানে 12 দিয়ে আমাদের ক্যালকুলেট করতে হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 দিয়ে 12কে কাটলে হচ্ছে 6, মানে 17 × 6, 17 × 6 মানে কত? 102 স্কোয়ার সেমি। ঠিক আছে, বা সেমি স্কোয়ার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, যেটা এখানে উত্তর হিসেবে তোমাদের গিভেন হয়েছে। এবার তোমরা বলবে স্যার এত বড় অঙ্ক, এর থেকে তো ছেড়ে আসা ভালো। অ্যাকচুয়ালি তা নয়, দেখো এটা আমি তোমাদের বেসিক পদ্ধতিতে করে দেখালাম যে এই অঙ্কটা কিন্তু এই পদ্ধতিতে তৈরি হয়েছে। জিওমেট্রির ক্ষেত্রে মনে রাখবে, তুমি যদি বেসিক বা ফান্ডামেন্টাল না জেনে অনলি ফর্মুলায় এগো তুমি যে কোনোভাবে আটকে যাবে। যেমন এইটায় তুমি আটকে যাবেই যাবে যারা শুধু ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা মুখস্থ করে গেছে, তারা জানেই না ব্যাপারটা কীভাবে হচ্ছে। ঠিক আছে, এবার আমি তোমাদের একটা জিনিস বলি, এটাকে এতটা ক্যালকুলেট করার দরকার নেই। যখন পরীক্ষা আসবে এটা তোমাদের করে দেখালাম। কি করবে দেখো, তুমি দেখতে পাচ্ছ এটা আমাদের 15 রয়েছে, এটা আমাদের 9 রয়েছে, মানে এটা গ্যারেন্টি আমাদের 12 হবে। তুমি বলবে স্যার কী করে 12 হবে? তুমি বলো আমি যদি 12 থেকে কিউ আরকে যদি 12 থেকে সামান্য ছোটো করি তাহলে এই 15 সেমিটা বড় হয়ে যাবে, আর কিউ আরকে যদি 12 থেকে সামান্য বড় করি এই 15 সেমিটা ছোটো হয়ে যাবে। তার মানে কম্বিনেশন এখানে 9, 15 আর 12রই আসতে পারে। এটা যদি 9 হয়, ওটা যদি 15 হয়, এটা তবে 12 হবেই হবে। আর যেই 9, 12 আর 15 এখানে ক্যালকুলেশন আসবে, সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো যে পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, মানে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। আর যেই 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারবো যে 9 আর 8 নিচ্ছি, মানে তাদের মধ্যেকার লম্ব দূরত্ব মানে হাইট মানে 12কে নেবো। এই ফর্মুলায় তুমি বসাবে, এই এক লম্বায় তোমার অ্যান্সার আসবে 102 স্কোয়ার কিলোমিটার, মানে স্কোয়ার সেমি।
ঠিক আছে, অতএব তোমাকে বুঝতে হবে ফান্ডামেন্টাল হচ্ছে এই পুরোটা হচ্ছে ফান্ডামেন্টাল, আর শর্টকাট হচ্ছে যেটা আমি লাস্টে বললাম। ঠিক আছে, 9 আর 15 যদি থাকে তো পরেরটা যে আরেকটা যে বাহু সেটা যে 12 হবে, এটা লিখিত, এটা ভগবান প্রদত্ত ব্যাপার। ঠিক আছে, এবং ওখানে সমকোণী ত্রিভুজই তৈরি হবে। আশা করি বুঝতে পারলে। ওকে চলো নেক্সট আমরা পরের প্রশ্ন যাই। এটা একটু টাফ প্রশ্ন ছিল বলে অনেকটা ডিসকাস করে ফান্ডামেন্টালটা ব্যবহার করে তোমাদের বলে দিলাম। ঠিক আছে, যাতে ভুল আর না যায়। চলো পরের প্রশ্নে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো। এই অঙ্কটা করার অনেক পদ্ধতি আছে, আমি তোমাদের শর্টকাট পদ্ধতি দেখাচ্ছি। শর্টকাট হচ্ছে এক্সের ভ্যালু এখানে গ্রেটার দ্যান 0, তো আমরা এখানে এক্সের ভ্যালু কেন না 1 ধরে নিই। 1 তো 0 থেকে বেশি। ঠিক আছে, তুমি চাইলে 2ও ধরতে পারো, বাট স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে 1 না হলে 2 এরকম ধরে দেখতে হয়। ঠিক আছে, তো আমরা যদি এক্সের ভ্যালু এখানে 1 রাখি, এই এক্সটাকে, এই যে এখানে এক্স আছে, এই এক্সটাকে যদি আমরা 1 করে দিই, ইভেন এই এক্সটাকে যদি আমরা 1 করে দিই, এই এক্সটাকে যদি আমরা 1 করে দিই, ইভেন এই এক্সটাকেও যদি আমরা 1 করে দিই, তাহলে এটার ভ্যালু কত আসছে দেখতে পাচ্ছি 1 + 1/2, মানে এটা আসছে 3/2। ঠিক আছে, এটা আমাদের কত আসছে, একটা কাজ করছি আমি, বরঞ্চ এখান থেকে না লিখে আমি একটু নিচে লিখছি। এইখানে ক্যালকুলেট করলে কী আসবে সেটা আমি একটু নিচে লিখছি। প্রথম টার্মটা আসবে আমাদের 3/2। ঠিক আছে, পরের টার্মটা আমাদের কী আসবে, পরের টার্মটা আসবে আমাদের আসবে 2 1 3 মানে 4/3। ঠিক আছে, তারপরের টার্মটা আসবে আমাদের 5/4। ঠিক আছে, আর তারপরের টার্মটা আসবে আমরা 4 1 5 মানে 6/4, 6/5। ঠিক আছে, এই আমাদের আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ওপরের 3 আর এই নিচের 3 কেটে বেরিয়ে যাবে, এই 4 আমাদের কেটে বেরিয়ে যাবে, এই 5 আমাদের কেটে বেরিয়ে যাবে, আর এই 2 আর এই 6 আমাদের কেটে বেরিয়ে যাবে। সব থেকে সুবিধা হচ্ছে কি, সব কিছু কাটাকুটি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তো আমরা যদি x = 1 ধরি, তাহলে এই ওপরের সমীকরণটার যে মান আসছে না আমাদের, সেটা আমাদের কত আসছে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, সেটা আমাদের আসছে 3। এখন তুমি অপশানগুলোতে এক্সের ভ্যালু, প্রত্যেকটা অপশানে এক্সের ভ্যালু 1 বসিয়ে দেখে নাও কোনটাতে আমাদের 3 আসছে, সেই অপশানটা আমাদের কারেক্ট হবে। ঠিক আছে, তো তুমি যদি এটাই দেখো, এটা আমাদের মান আসছে কত 1/1 + 5 মানে 1/6 আসছে, তো এটা তো আমাদের অপশানে দাঁড়াচ্ছে না। এখানে আমাদের দেখতে পাচ্ছি এক্সের ভ্যালু যদি 1 রাখি, তাহলে উপরে থাকছে 2 আর নিচে আমাদের থাকছে 6, তার মানে 1/3 আসছে, এটা তো আমাদের অপশানে দাঁড়াচ্ছে না। এটা যদি আমরা দেখি 1 + 1/6 মানে 1 + 1/6 মানে 7/6 আসছে, তো এটা তো আমাদের অপশানে দাঁড়াচ্ছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এক্সের ভ্যালু যদি 1 রাখি, তাহলে 5 রাখে 6, আর এক্সের ভ্যালু 1 রাখি মানে 2, 6/2 মানে এখানে আমাদের আসছে 3, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তো এইভাবে তুমি ক্যালকুলেট করতে পারো, ভেরি ইজি, এইভাবেই ক্যালকুলেট করা উচিত। এখানে অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করলে অনেক বেশি জটিল হয়ে যাবে আমি বলবো। তো এক্সের ভ্যালু 1 বসিয়ে পুট করে দেখো অপশানে এবং ক্যালকুলেশানে, মানে এই যে তোমাদের একটা ইকুয়েশন দেওয়া রয়েছে সেটাতে, দেখবে ইজিলি তোমরা অ্যান্সার বের করতে পারবে। ঠিক আছে, দিস ইজ দ্য শর্টকাট। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের অঙ্কটা দেখো। এখানে তোমাদের বলেছে যে রুটের মধ্যে একটা রাশি দেওয়া আছে কত 484, তার মধ্যে আর একটা রুট আছে এবং সেখানে দেওয়া আছে 25/x, এইটা ইকুয়াল টু তোমাদের দেওয়া আছে 22। এইসব ক্ষেত্রে কী করবে, উভয় দিকে স্কোয়ার করে দেবে। ঠিক আছে, স্কোয়ার করলে কী হবে, এদিকে যে কিউব রুট সেটা মানে স্কোয়ার রুট সেটা উঠে যাবে। ঠিক আছে, তো এই দুটোকে যদি আমরা স্কোয়ার করি, তো আমরা দেখতে পাচ্ছি এদিকে যে প্রথম যে রুটটা আছে সেইটা আর স্কোয়ার তোমাদের কেটে বেরিয়ে যাবে বেসিক্যালি। তো এখানে কী হয় 484, আর ভেতর থেকে বাইরে যখন আসবে তখন এটা 22/x চলে আসবে। এটা তো তোমাদের 484ই চলে আসবে। এটাকে যদি আমরা কেটে দিই, তাহলে আমাদের রাশিটা যেটা শর্টেন হয়ে যাচ্ছে সেটা তোমাদের চলে আসছে 22/x, তার √/=1। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, সরি 22 ছিল না 25, সরি 25 ছিল, দিদি সরি, এখানে তোমাদের 25 ছিল। ঠিক আছে, সরি, ইয়েস, প্যাটার্ন একই থাকবে, প্রসেস একই থাকবে। এবার 25-এর রুট করলে হচ্ছে আমাদের 5, আর এক্সের তো রুট হয় না, তো এটা তোমাদের √x হয়ে যাবে, ইকুয়াল টু আমাদের 1 হয়ে যাবে। এবার আমরা দেখতে পাচ্ছি এই √xটাকে যদি আমরা এদিকে আনি, তাহলে এখানে আমাদের কী হয়ে যাচ্ছে 5। এবার এক্সের যখন আমরা রুট তুলবো তখন x ইকুয়াল টু আমাদের কী হয়ে যাবে 5² হয়ে যাবে, মানে 25 হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যান্সার এই জন্য আমাদের এখানে এসছে 5²। মনে রাখবে, ধরো সাপোজ এদিকে আমাদের m এর রুট আছে, ঠিক আছে, আর এদিকে সেটা ইকুয়াল টু আমাদের n লেখা আছে। যদি আমরা m এর রুটটাকে তুলি, তাহলে n এর আমাদের স্কোয়ার করতে হয়। এই রিলেশানটা অনেক সময় অনেকে গুলিয়ে ফেলে, এইটা একটু মনে রাখবে। ঠিক আছে, এটা একটু তোমরা মনে রাখবে। ঠিক আছে, এর অপোজিটটাও সত্যি, এর অপোজিটে একটা আছে। ধরো সাপোজ তুমি এখানে n² ইকুয়াল টু, এখানে তোমাদের m দেওয়া আছে, যদি তুমি nটাকে শুধু লেখো তাহলে তোমাদের এখানে কী হবে, m এর রুট পড়বে। এটাও মনে রাখবে, এটাও সত্যি। এই সবুজে যেটা লিখলাম আর লালে যেটা লিখলাম, এই দুটো রিলেশন একটু মাথা রাখবে। এই রিলেশনের উপর বেস করি এই নিচে যে অঙ্কটা দেওয়া হয়েছে সেটা পুরোটাই উপর দুটো রিলেশনের উপর বেস করে দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব।
আচ্ছা, পরের প্রশ্নে তোমাদের মধ্যমা নির্বাচন করতে বলেছে। এই দেখো মধ্যমার ইংলিশটা এখানে ঠিক দেওয়া আছে, মিডিয়ান বলে লেখা আছে, ঠিক আছে। মনে রাখবে মিন, এইটা একটু বলে দিই, MEAN, মিন বা অ্যাভারেজ যদি কোথাও লেখা থাকে, ঠিক আছে, মিন বা অ্যাভারেজ এই দুটোর যে বাংলা হয় সেটা হয় তোমাদের গড়, ওকে। আর মধ্যমা লেখা থাকলে তার বাংলা হয়, মানে তার ইংরাজি হয় মিডিয়ান, ঠিক আছে। এবার তোমরা এবার দেখতে পাবে যে মিডিয়ান আর অ্যাভারেজের মধ্যে ডিফারেন্স কী আছে। দেখো এখানে তোমাদের বলা রয়েছে যে 7, 14, 13, 12, 20, 11, 15 এবং 8 এর মধ্যমা কত হবে। বেসিক্যালি কী করতে হবে, এই যে সিরিজ অফ নাম্বারস আছে এটাকে তোমাকে ঠিক করে ছোট থেকে বড়তে সাজিয়ে লিখতে হবে। পয়েন্ট টু বি নোটেড, বড় থেকে ছোটোতে নয়, ছোট থেকে বড়তে। তো প্রথমে আমরা যদি লিখি তাহলে 7 আসবে আমাদের, তারপর যদি আমরা লিখি তাহলে আমাদের ডেফিনেটলি 8 আসবে, তারপর যদি আমরা লিখি তাহলে কত আসবে, 11 আসবে, তারপর লিখলে আমাদের 12 আসবে, তারপর লিখলে আমাদের 13 আসবে, 14 আসবে, তারপর আমাদের কত আসবে দেখো 15 আসবে, এবং লাস্টে আমাদের কী আসবে দেখো তোমাদের 20 আসবে, ঠিক আছে। 8টা সংখ্যা হয়েছে, ওখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ইয়াস। এবার দেখো যেহেতু এটা 8টা সংখ্যা, তো আমরা কী করবো, এর মাঝখানে চলে যাব, 1, 2, 3, 4, এবং মাঝখানে গিয়ে কী করবো, এই দুটো সংখ্যাকে আমরা নেব এবং এদের গড় করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এদের গড় কী করে 12 + 13, দুটো সংখ্যা তো 2 দিয়ে ভাগ হয়ে যাবে, অ্যান্সার আমাদের কত আসবে, 25-এর হাফ মানে 12.5। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এবং এখানে অপশন এখানে দেওয়াও রয়েছে। এবার একটা জিনিস বলি, মনে রাখবে, যদিও আমি তোমাদের মোড, মিডিয়ান অ্যান্ড রেঞ্জ নিয়ে অঙ্ক করিয়েছিলাম, তোমরা WB এক্সাম পোর্টালে যাও বা ইউটিউবে সার্চ করো মোড, মিডিয়ান, রেঞ্জ, ঠিক আছে, বা মিন, মোড, মিডিয়ান এরম বলে সার্চ করো, এবং তার পাশে লেখো WB এক্সাম পোর্টাল, দেখবে আমার যে 3-4টে ভিডিও আছে এই চ্যাপ্টারটার ওপরে, সেইটা তোমাদের ফ্রিতেই আছে, ওটা চলে আসবে, ঠিক আছে। এবার একটা জিনিস বলি, তবু এখানে বলে দিচ্ছি, এটা তো জোড় সংখ্যক নাম্বার রয়েছে এতে, মানে 8টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা আছে, এখানে 8টা নাম্বার আছে। যদি এখানে 9টা নাম্বার থাকতো, ধরো সাপোজ এখানে 9টা নাম্বার আছে, সাপোজ ধরো এখানে নাম্বার আছে ধরো 7, 8, 11, 12, আমি তোমাদের বলে দিচ্ছি 13, ঠিক আছে, 14, 15, 16, 17, ঠিক আছে, এই নাম্বারগুলো আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা সংখ্যা আছে এখানে, ঠিক আছে। এবং এরা দেখতে পাচ্ছি ছোটো থেকে বড়তে অলরেডি সাজানোই আছে, ধরো সাপোজ এরকম দেওয়া আছে। যদি এদের মধ্যমা বার করতে বলতো তাহলে আমরা কী করতাম, এই যে নাম্বার সিরিজের মাঝখানের সংখ্যাটায় আমরা যেতাম। মাঝখানের সংখ্যা কী হতে পারে, এবার টোটাল তো 9টা, তাহলে 4টে 4টে 8টা বাদ দিয়ে দেবো দুদিক দিয়ে, এখানে 4টে গেল, এই 4টে বাদ পড়ে গেল, এই দিক দিয়ে 4টে গেল, বাদ পড়ে গেল, মাঝখানে যেটা থাকবে সেটাই আমাদের মধ্যমা হবে। অতএব যখন আমরা বিজোড় মানে টার্মস পাচ্ছি, বিজোড় সংখ্যা পাচ্ছি, যে যেমন এখানে 9টা আছে, 9 একটা বিজোড় সংখ্যা, এখানে 8টা ছিল জোড় ছিল, যে বিজোড় সংখ্যক সংখ্যার সিরিজ যখন আমরা পাবো তখন এক্স্যাক্ট মাঝখানে যেটা থাকবে সেটাই আমাদের মধ্যমা হবে, ক্যালকুলেট করার দরকারই নেই। কিন্তু যখন জোড় সংখ্যক নাম্বার সিরিজ আমরা পাবো, যেমন এখানে 8টা ছিল, 8 একটা জোড় সংখ্যা, তখন কি করতে হবে, মাঝখানের সংখ্যা তো পাওয়া যায় না, কারণ এদিকে 4টে এদিকে 4টে, মাঝখানে কোনো সংখ্যাই নেই, এদের মাঝখানের সংখ্যাটা বার করতে হয়। তো 12 আর 13-র মাঝখানের সংখ্যা কী হয়, 12.5, এটাই অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। তো বলছে 166-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করে যোগফলকে 4, 6, 9, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 পাওয়া যাবে ভাগশেষ, ঠিক আছে। অ্যান্সার দেখে নাও, অ্যান্সার 17 হবে। কী করে 17 হচ্ছে দেখে নাও, সোজা সিম্পল যে পদ্ধতি আমরা ইউজ করি, এখানে এই যে ক্ষুদ্রতম সংখ্যাটা বলেছে না, এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, ঠিক আছে। তো তুমি দেখো এটার যে প্রসেস এটাকে বলে দিই, 166 বলে যে এর সঙ্গে একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। তো আমি ধরে নিচ্ছি সেই ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে এক্স, ঠিক আছে। এবার এই ক্ষুদ্রতম সংখ্যাকে যখন তুমি 4, 6, 9, 15 দিয়ে ভাগ করছো, তখন প্রতি ক্ষেত্রে 3 এক্সট্রা থাকছে, এক্সট্রাকে আমরা ভাগশেষ বলি। আমরা যদি এই সংখ্যাটা থেকে, যেটা কিনা এটা থেকে যদি আমরা 3কে বিয়োগ করে দিই, তাহলে যে সংখ্যাটা তৈরি হবে তাতে তো আর 3 এক্সট্রা থাকবে না, কারণ 3কে আমরা কী করছি, বিয়োগ করে দিচ্ছি, ওকে। এবার আমরা কি করব, 4, 6, 9 এবং 15 এই 4টের এলসিএম নেব আমরা। এবার এলসিএমও মুখে মুখে নেওয়া যায়, কেন, দেখো 4, 6 আর 9 এই 3টে সংখ্যাকে দেখো, এই 3টে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 3টে সংখ্যা দিয়েই ভাগ করা যায়, এমন একটা সংখ্যা হচ্ছে 36। এবার তুমি কি করো, 36 আর 15 তুমি এলসিএম নাও, 36 আর 15 এলসিএম হবে 180, তার মানে 4, 6, 9, 15 যে এলসিএম হবে সেটা হবে 180। এবার আমরা কি করব, এই যে যেটা এখানে ওপরে লিখেছি, এই যে 166 + x - 3 = আমরা লিখে দেবো 180,
ঠিক আছে, এখান থেকে আমরা কী পাবো, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি এক্সের যে ভ্যালু পাচ্ছি 163 হবে, 163 180 থেকে বিয়োগ করলে হয় 17। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। এক্সের ভ্যালু আমাদের কী হলো 17, এটা আমাদের উত্তর হবে। দেখো এখানে অ্যান্সার দেওয়া রয়েছে। এবার তোমরা বলবে স্যার লজিকটা কী, কেন করলেন আপনি এটা? ঠিক আছে, দেখো ভালো করে বুঝবে, আমি একটা সিম্পল লজিক তোমাকে দিই। ঠিক আছে, এটা তো করে দেখালাম, এইটুকুই ছিল অঙ্কটা। এবার কেউ অপশান টেস্ট করে, কেউ অন্য অন্য কাজও করতে পারে, ঠিক আছে, অন্য অনেক পদ্ধতি আছে, কিন্তু দিস ইজ আ সিম্পলেস্ট পদ্ধতি। এবার আমি তোমাদের একটা জিনিস বলি যে এইটুকু লিখতে আর করতে কতক্ষণ সময় লাগবে বলো? কিছু সময় লাগবে না। এবার কী কেন এটা করলাম, ধরো সাপোজ তুমি একটা ছোটো সংখ্যা দিয়ে বোঝো। ধরো সাপোজ তোমাকে 10 দেওয়া আছে, তোমাকে বলা হয়েছে এই 10-এর সঙ্গে একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, ঠিক আছে, সাপোজ ধরো তোমাকে বলা হচ্ছে 10-এর সঙ্গে একটা তুমি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করছো, এটা হচ্ছে এক্স, এবং এই ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করার পরে তুমি যদি এই সংখ্যাটাকে, এই সংখ্যাটাকে যখন তুমি 16 দিয়ে ভাগ করছো, ঠিক আছে, 10 প্লাস এক্স এই সংখ্যাটাকে যখন তুমি 16 দিয়ে ভাগ করছো, তখন বলে দিচ্ছে তোমার রিমাইন্ডার থাকছে হচ্ছে তোমার, সাপোজ ধরো রিমাইন্ডার থাকছে তোমার 2। সাপোজ ধরো বললাম, একটা অঙ্ক তোমাকে দিয়েছে, তোমাকে যদি বলে এক্সের ভ্যালু বার করতে, তুমি কী করবে? ঠিক আছে, এবং এই এক্স হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ 10-এর সঙ্গে একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করা হয়েছে, এটা হচ্ছে এক্স, এর নিচে আর কোনো সংখ্যা নেই। এবং এই পুরো রাশিটাকে যখন আমরা 16 দিয়ে ভাগ করছি, তখন আমাদের কত থাকছে, আমাদের 2। তোমাকে এক্সের ভ্যালু বার করতে বলবে, তো কী করবে? বেসিক্যালি তুমি দেখো 10 প্লাস এক্স, এর থেকে যদি আমি 2কে কেটে বার করে নিই, তাহলে এই সংখ্যাটা কিন্তু 16 দিয়ে ভাগ যাবে। কেন? কারণ আমি দেখতে পাচ্ছি 2 এক্সট্রা থাকছে, ভাগশেষ মানে কি, এক্সট্রা থাকা। তাহলে আমি যদি এক্সট্রাটাকে কেটে বাদ দিয়ে দিই, তাহলে তো রাশিটা থেকে আর কোনো কিছু এক্সট্রা থাকবে না, অর্থাৎ রাশিটা পুরোটাই 16 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। তার মানে এই যে রাশিটা, আমি ভাগ 16টা মুছে দিই, এই যে রাশিটা, এই রাশিটা 16-র মাল্টিপিল হবে, 16-র নামতা পড়লে পাওয়া যাবে, মানে এইটা ইকুয়াল টু 16 আমি লিখতে পারি এখানে। এখান থেকে যদি আমি দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি 10 থেকে 2 বার দিলে 8 হয়, ঠিক আছে, 8 যদি ওই পাশে যায় তাহলে হচ্ছে তোমার 8। এবার তুমি এক্সের জায়গায় যদি 8 বসাও, তাহলে তোমার কত পাচ্ছ, 18, 18 থেকে 2 বিয়োগ করলে তুমি দেখতে পাচ্ছ সেই 16ই চলে আসছে। তো এক্স হচ্ছে 8 হবে। এবার তুমি যদি বলো স্যার 8-এর থেকে তো ছোটো ছোটো সংখ্যা হয়, যেমন 7 হতে পারে, 6 হতে পারে, 5 হতে পারে, 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, তুমি প্রত্যেকটা বসিয়ে দেখো। দেখো 10 থেকে সঙ্গে তুমি 7, এক্সের ভ্যালু তুমি 7 লেখো, কারণ তারপরে 8-এর নিচে সংখ্যা কী আছে, 7 আছে, তুমি 7 লিখলে কত হচ্ছে, 17 হলো। 17 থেকে 2 বিয়োগ করলে তোমার হয়ে যাচ্ছে 15। 15কে 16 দিয়ে বিয়োগ যদি তুমি ভাগ করো, তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে সেখানে নেগেটিভ রিমাইন্ডার থাকবে, এবং তুমি এইভাবে যত নিচে যাবে তত তুমি পজিটিভ রিমাইন্ডার আর পাবে না, তুমি সব নেগেটিভ রিমাইন্ডার পেতে আরম্ভ করবে। অর্থাৎ 8ই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, 8ই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা যে তোমাকে পজিটিভ রিমাইন্ডার দিতে পারে, +2 দেবে, -2 নয়। ঠিক আছে, নেগেটিভ রিমাইন্ডার আর পজিটিভ রিমাইন্ডার বলে দুটো কথা হয়। ঠিক আছে, নেগেটিভ রিমাইন্ডারও ভ্যালিড, পজিটিভ রিমাইন্ডারও ভ্যালিড, কিন্তু এখানে যেহেতু আমি বলেছি পজিটিভ রিমাইন্ডার, তো পজিটিভ রিমাইন্ডার যদি তোমাকে পেতে হয়, মানে ধনাত্মক ভাগশেষ যদি তোমাকে পেতে হয়, তাহলে এক্সের ভ্যালু 8ই রাখতে হবে, 8-এর থেকে কম হলে চলবে না, মানে ন্যূনতম সংখ্যাটা হবে, সংক্ষিপ্ত সংখ্যাটা হবে, সবথেকে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে 8। ঠিক এই যে ব্যাপারটা আমি তোমাকে বললাম, এই ব্যাপারটা যদি তুমি বুঝে থাকো, তাহলে এই ওপরের যে অঙ্কটা আমি করেছি সেটা তুমি ইজিলি বুঝতে পারবে। এখানেও এক্সের ভ্যালু তোমার কত হবে, ন্যূনতম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা তোমার 17ই হতে হবে। যদি তুমি এক্সের ভ্যালু 17 না বসে 16 বসাও, যদি 15 বসাও, তুমি নেগেটিভ রিমাইন্ডার পাবে, পজিটিভ রিমাইন্ডার আর পাবে না। আমার কথা বোঝা যাচ্ছে? ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। নিজেরা করে দেখো, 16 বসিয়ে দেখো, 15 বসিয়ে দেখো, দেখো যে এই যে তোমাকে ভাগশেষ তো 3 তো থাকবেই না প্রথম কথা, সেটা তো অন্য কথা, এবং নেগেটিভে চলে আসবে ভাগশেষগুলো। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কী হবে, 17। দেখো অঙ্কের প্রসেস খুব ছোটো, এখানে প্রথমেই দেখিয়ে দিয়েছি, কিন্তু কেন হলো সেটা বোঝাতে গিয়ে আমার টাইম লাগলো। ওকে, চলো নেক্সট আমি পরের কোশ্চেন্সে যাব। পরের প্রশ্নটা দেখো, এটা ওই সেম শিফটেই পড়া প্রশ্ন, একটাই শিফট নিয়েছি আজকে। বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে 25,000 টাকা মূলধন 4 বছরে 31,500 টাকা সবৃদ্ধি দেবে? সবৃদ্ধি মূল মানে কি, ইন্টারেস্ট প্লাস তোমাদের আসল, অর্থাৎ আসল প্লাস ইন্টারেস্ট। ঠিক আছে, তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 31,500 টাকা আমার হচ্ছে 4 বছর পরে। ঠিক আছে, 31,500 টাকা, সরি, ঠিক আছে, আর অ্যাকচুয়ালি ছিল কত টাকা, 25,000 টাকা। তাহলে বাড়ছে কত টাকা, আমরা দেখতে পাচ্ছি 6,500 টাকা বাড়ছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সুদ, এটা হচ্ছে আমাদের কি, ইন্টারেস্ট। ঠিক আছে, কিন্তু এটা তো 4 বছরের সুদ, 1 বছরের সুদ কত হবে? যদি 1 বছরের সুদ বলি, তাহলে আমরা কী করব, 6500কে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো, কত হবে আমরা দেখতে পাচ্ছি 1625 এত টাকা। একটু স্পিডে করতে হবে, ঠিক আছে।
তাহলে 1 বছরে 25,000 টাকার ওপরে সুদ হচ্ছে কত? 1625। তোমাকে পার্সেন্টেজ বার করতে বলছে, মানে 100 কত সুদ হবে। তো 1625 এইটা তোমাদের হবে 25,000 টাকার ওপর 1 বছরের সুদ। ঠিক আছে, রেট মানে হচ্ছে 1 বছরে 100 কত, এটা সবসময় মাথায় রাখবে। এখানে দেখো বার করতে বলেছে যে সরল সুদের হার, হার মানে কি? রেট। এই যে হার, হার বলতে কি বোঝায়? রেট বোঝায়। ঠিক আছে, তোমরা ক্যালকুলেট করতে আরম্ভ করো, যারা বুঝতে পারছো না তার জন্য বলছি। রেট মানে হচ্ছে 1 বছরে 100তে কত, এইটা হচ্ছে তোমার, এইটাকে বলে রেট। এই জিজ্ঞাসা চিহ্নটা মানে হচ্ছে রেট। 1 বছরে 1 ইয়ারে 100তে কত টাকা। দেখো আমি এখানে 4 বছরের সুদ পেলাম 6500, তাহলে তারপর আমি কি করলাম, এটা হচ্ছে ইয়ার। ঠিক আছে, 4 বছরে আমি সুদ কি পাচ্ছি? 6500। তাহলে 1 ইয়ারে কত, এই দেখো আমি বার করে নিচ্ছি 1 ইয়ারে কত, 1625। এবার 25,000 টাকায় যদি সুদ হয় 1625, তাহলে 100 টাকায় কত সুদ হবে? এটাই হচ্ছে আমার রেট হবে। তোমরা কাটাকুটি করলে দেখতে পাচ্ছি এ শূন্য উড়ে বেরিয়ে গেল। 25 দিয়ে ডিরেক্টলি আমরা কাটা যাবে, দেখতে পাচ্ছি 25 দিয়ে কাটলে নিচে 10 হচ্ছে, ওপরে হচ্ছে 6 25 150, তার মানে 125 থেকে যাচ্ছে 65, মানে 6.5%। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার আমি তোমাদের বোঝাচ্ছি বলে একটু তো দেরি হচ্ছে। ঠিক আছে, পরীক্ষার সময় তোমরা করলে কত স্পিডে করতে পারবে ভাবো। আমি বোঝাচ্ছি তাও দেখো কত স্পিডে করছি। সো স্পিডে করাটা ইম্পর্টেন্ট। এবার এই স্পিডটা তোমার তখনই আসবে যখন তুমি প্র্যাকটিস করবে ঘড়ি ধরে। সবসময় মাথা রাখবে, অনেকেই প্র্যাকটিস করে কিন্তু ঘড়ি থাকে না। ঘড়ি ধরে প্র্যাকটিস না করা মানে ঘড়ি নেই, তুমি প্র্যাকটিস করছো, আর প্র্যাকটিস না করা দুটো সমানই হলো। তার থেকে বরং প্র্যাকটিস করো না, ঘুমিয়ে পড়ো, ফেসবুক করো, কাজ দেবে। আর যদি প্র্যাকটিস করতেই হয় তো পাশে ঘড়ি রেখে প্র্যাকটিস করো, তা নাহলে যে শ্রমটা তুমি দিচ্ছ প্র্যাকটিসের জন্য সেটা তোমার বৃথা যাবে। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের অঙ্ক দেখো, বলেছে 683479, একটা বড় সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটিতে যে 8 আছে আর 4 আছে। ঠিক আছে, 8 কোথায় আছে? কনে আছে 8, এই হচ্ছে আমাদের 8, এই হচ্ছে আমাদের 4। তোমাদের বলেছে এই দুটোর যে স্থানিক মান মানে প্লেস ভ্যালু, তাদের পার্থক্য কত। অ্যান্সার দেখে নাও। অ্যান্সার তোমাদের বলছে 79600। তো বেসিক্যালি আমি একটু তোমাদের বলে দিই, সবাই পারবে এটা, তবুও যাদের অসুবিধা আছে তাদের জন্য একটু বলে দিই। ঠিক আছে, এটা রেল কী করেছে, বিয়োগ না দিয়ে একটু অন্যভাবে ঘুরিয়ে দিয়েছে, বিয়োগটাকে বিয়োগই করতে বলছে, একটু ঘুরিয়ে দিচ্ছে জাস্ট। ঠিক আছে, দেখ এই হচ্ছে আমাদের 8 আর এই হচ্ছে আমাদের 4 বাবু। ঠিক আছে, তো বেসিক্যালি কী করো, 8-এর পরে যে সংখ্যাগুলো আছে তাকে তুমি শূন্যতে পরিণত করো, এভাবে করতে হয়। ঠিক আছে, আর 4-এর পরে যে সংখ্যাগুলো আছে তাকেও তুমি শূন্যতে পরিণত করো। 4টাকে 4-এর জায়গায় রাখো, 8টাকে 8-এর জায়গায় দেখো, আমরা 8টাকে 8-এর জায়গায় রেখেছি, আর 4টাকে দেখো ঠিক সেই বরাবর লিখেছি। এবার এই দুটোর মধ্যে বিয়োগ করে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, ব্যাস আর কিছু না। কত অ্যান্সার হবে দেখতেই পাচ্ছ, 79600। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, এই জন্য এখানে অ্যান্সার এটা এসছে। বেসিক্যালি প্লেস ভ্যালু বলতে কি বোঝায়, কততম স্থানে এটা বসে আছে। মানে তুমি দেখো, তুমি যদি লেখো এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা অযুত, মানে এটা 80,000-এ বসে আছে। 83,000 বলবো না, কারণ 3টাকে আমরা নিচ্ছি না, কারণ 8-এর স্থানীয় মান বার করতে বলেছে, ওই জন্য দেখো আমরা এটাকে 80,000-এ লিখেছি। আর 4 দেখো শতকের ঘরে বসে আছে, একক দশক শতক, তার মানে 4-এর স্থানীয় মান হচ্ছে 400, 8-এর স্থানীয় মান হচ্ছে 80,000, 4-এর স্থানীয় মান হচ্ছে 400। দুটোর মধ্যে বিয়োগ করতে বলছে, বিয়োগ করে দিলাম। ক্লিয়ার? চলো নেক্সট পরের প্রশ্নে, বেশিক্ষণ নেবো না এই ধরনের প্রশ্নে, এগুলো ইজি প্রশ্ন অ্যাকচুয়ালি। কিছু কিছু শিফট আছে যাতে কিছু ইজি পড়েছে, কিছু টাফ পড়েছে, আর কিছু কিছু শিফট আছে যাতে পুরোটাই টাফ পড়েছে। ঠিক আছে, নেবো, চিন্তা করার কারণ নেই। চলো পরের প্রশ্নে। আচ্ছা, এটার আমি আর অপশানটা হাইড করিনি, তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। শঙ্কু বলেছে যারা পারবে তারা ট্রাই করো। ঠিক আছে, আর যারা পারবে না তারা একটু দেখে নাও। ঠিক আছে, এই হচ্ছে আমাদের শঙ্কু, মোটামুটি এরকমই হয় শঙ্কু। ওকে, জাস্ট আমি চলো একটু স্ট্রেট লাইন নেওয়া যাক। ঠিক আছে, এই হচ্ছে আমাদের শঙ্কু। আমরা ছোটোবেলায় আমাদের স্যার বলতেন বরের টোপর, তোরা যখন বর হবি তখন যেটা পড়বি সেটা হচ্ছে শঙ্কু। সেসব পুরোনো দিনের কথা মনে পড়ে। যাই হোক, তো আমরা একটা কাজ করছি, আমরা কি করছি, এই যে নিচে যে বেজে যে বৃত্তটা এঁকেছি তার ঠিক কেন্দ্র থেকে শঙ্কুর যে শীর্ষ সেই পর্যন্ত আমরা একটা রেখা টানছি। আর এদিকেও আমরা একটা কাজ করছি, একটা রেখা আমরা টানার চেষ্টা করছি, একটা ডটেড লাইন দিয়ে একটা দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পারছো। এই যে ডটেড লাইনটা গেছে না, এটা হচ্ছে নিচে যে বৃত্তটা আছে তার রেডিয়াস, তার ব্যাসার্ধ। এটা কি? তার ব্যাসার্ধ আর এইটা হচ্ছে শঙ্কুর হাইট মানে উচ্চতা, এটা হচ্ছে এইচ, হাইট। ঠিক আছে, এবার এই যে যেটা গেছে আর একবার দেখাই তোমাদের, অনেকে এই যে বললে বুঝতে পারে না। এই যে গেছে, এই যে এইটা তো এদিকেও আছে এদিকেও আছে, এইটাকে আমরা বলি এল। ঠিক আছে,
এটা এদিকেও আছে, এদিকেও দেখতে পাচ্ছি। এই যে এল এর যে ভ্যালু হয়, এল এর ভ্যালু তোমাদের হয় রুট ওভার এইচ এ স্কোয়ার, ঠিক আছে, রুট ওভার, এটা কি, এটা বলো তো অতিভুজ না, ঠিক আছে, এটা একটা অতিভুজ না। যদি আমি তোমাদের এই ব্যাপারটাকে একটু কালার দিয়ে দেখানোর চেষ্টা করি, আমি আমার পেড ক্লাসে সবসময় কালার ইউজ করতাম, তো তোমরা দেখতেই পাচ্ছ পরিষ্কার যে এই যে একটা গেছে, এটা কি, এটা তো তোমাদের বেসিক্যালি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, তাই না, এটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। ওকে, এই সমকোণী ত্রিভুজের আমি যদি বলি যে অতিভুজ কি, এইটা তো অতিভুজ, এই যে এলটাই তো অতিভুজ, এদিকেও আছে মানে এদিকেও আছে, আমি বললাম যেটা তোমাদের যে দুদিকেই আছে, এটা হচ্ছে এল। এল এর ভ্যালু কী হবে, অতিভুজ, অতিভুজ, এটা হচ্ছে আমাদের অতিভুজ, এল মানে আমাদের এখানে অতিভুজ, একটু জাস্ট দেখাই, ঠিক আছে, অঙ্ক তো অনেকে করেই ফেলেছো। এটা হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে আমাদের ভূমি, ঠিক আছে, এই তোমরা জানো। এখানে আর হচ্ছে আমাদের ভূমি, এখানে এইচ মানে হচ্ছে লম্ব, আর এল মানে যেটা আমরা স্ল্যান্ট হাইট বলি বা তির্যক উচ্চতা বলি, সেটা আসলে এখানে অতিভুজ। তাহলে তুমি বলো লম্ব, ভূমি আর অতিভুজের মধ্যে রিলেশন কী থাকে? আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান সমান কী হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে লম্ব বলতে আমরা এইচ বোঝাচ্ছি, তো এইচ স্কোয়ার দিয়েছি, প্লাস ভূমি স্কোয়ার মানে আর স্কোয়ার, ঠিক আছে। তো এবার এল এ স্কোয়ার বলতে এটা বোঝায়, তাহলে এল এ স্কোয়ার জি উঠে যাবে, তখন এটার মাথায় কী হবে, একটা রুট পড়বে, ওই জন্য আমি দেখো এখানে একটা রুট দিয়ে দিয়েছি। ওকে, তো এই হচ্ছে এল এর ভ্যালু হয়। এবার এই এল এর ভ্যালু এখানে দেওয়া রয়েছে 25, আমার কথা বোঝা যাচ্ছে? এল এর ভ্যালু কী দেওয়া রয়েছে 25, কারণ তির্যক উচ্চতা 25 মানে এইটা ইকুয়াল টু আমাদের বেসিক্যালি কী দেওয়া রয়েছে 25 সেমি দেওয়া আছে এখানে। অঙ্ক পড়ে বুঝতে হবে যে কি কি দেওয়া আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা আমি যেরকম করে আস্তে আস্তে কচ্ছপের গতিতে করছি, তোমাদের কিন্তু সেটা করলে চলবে না। তোমাদের অনেক স্পিডে ব্যাপারটা বুঝে ফেলতে হবে, একবার পড়বো আর একবারই মাথায় ক্যালকুলেশন চলে যাবে, হ্যাঁ হ্যাঁ এইগুলো দেওয়া আছে, ওকে চলো ক্যালকুলেট করা যাক, ঠিক আছে, এরকম হবে তোমার গতি। তো এবার এখানে বলে দেখো, এখানে তোমাদের এস এর ভ্যালু দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে এই যে ভূমি মানে যেটা আর আমরা এখানে বলছি সেইটা সেমি এখানে দেওয়া রয়েছে। বক্রতল ক্ষেত্রফল ইংরেজিতে কার্ভ সারফেস এরিয়া, ঠিক আছে, সিএসএ, কার্ভ সারফেস এরিয়া, বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা চলো আমি এখানে বক্র বলে লিখে দিচ্ছি। বক্রতলের যে ক্ষেত্রফল হয় সেটা হচ্ছে পাই আর এল হয়। ক্লিয়ার হয়েছে? কী হয়? পাই আর এল। আচ্ছা আমার এখানে তো কিছুই লাগবে না, আচ্ছা এখানে কিছুই লাগবে না, সবই দেওয়া আছে, তো আমার এখানে এইচ লাগবে না। আমি ভাবলাম মনে হয় ভলিউম বার করতে বলেছে, আয়তন তো বার করতে বলেনি, তো জাস্ট ভ্যালু পুট করে অ্যান্সার বেরিয়ে যাবে, কিছুই বার করতে বলেনি তোমাদের, ঠিক আছে। তো পাই মানে 22/7, আর আমার এখানে কত বলেছে 7, ঠিক আছে, আর এল আমার এখানে কত বলেছে 25, তো সিম্পলি বার করে ফেলো, অ্যান্সার বেরিয়ে যাবে। 7 7 কেটে গেল, তো 22 আর 25, এর থেকে সোজা অঙ্ক আর কী হতে পারে, 22 ইন্টু 25 করলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, কত হবে 550, এত সেমি স্কোয়ার হবে, ঠিক আছে। আমার একটা অঙ্ক মনে আছে, এই এনটিপিসিতেই পড়েছিল, এবছরই পড়েছি ইনফ্যাক্ট, মানে একজন বলেছিল তখন ওর এই অ্যান্সার কি রিলিজ হয়নি, সে বলেছিল স্যার একই অপশন দেওয়া আছে কিন্তু একটাতে দেওয়া রয়েছে সেমি স্কোয়ার আর একটাতে দেওয়া রয়েছে সেমি কিউব। আচ্ছা বলো তো, যদি এখানে 550 সেমি স্কোয়ার থাকতো আর সেমটা দিয়েই যদি 550 সেমি কিউব থাকতো, আমি কোনটাতে ক্লিক করতাম? অনেক স্টুডেন্ট এখানেও ভুল করে আসে, এই জিনিসগুলো খেয়াল রাখবে, এক্সাম প্রেশারে না যা খুশি হতে পারে, ঠিক আছে, অনেক স্টুডেন্টরা এখানেও ভুল করে আসবে। মনে রাখবে যখন তোমাকে আয়তন বার করতে বলবে, আয়তন এইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তখন যে একক থাকবে না, তখন যে একক থাকবে, ঠিক আছে, তার মাথাতে একক এ বলে লিখলাম, তার মাথাতে কিউব থাকবে। কিন্তু যখনই ক্ষেত্রফল বার করতে বলবে, এগুলো সিম্পল জিনিস কিন্তু অনেকে গুলিয়ে ফেলে, তখন কিন্তু এককের মাথাতে এ বলে লিখছি, এককের মাথায় কী থাকবে, স্কোয়ার থাকবে। এই সমস্ত ছোটোখাটো জিনিস এখন মনে হচ্ছে, এ তো স্যার আমরা চিরকালই জানি, পরীক্ষার সময় এগুলি ভুল হয়ে যায়। ওকে, সিলি মিস্টেক্স বলে এগুলোকে, আমারও হয়, এত আস্তে করাই তাও অনেক সময় হয়ে যায়। অঙ্ক এমনই জিনিস যে সিলি মিস্টেক হওয়াটা ইম্পর্টেন্ট, সিলি মিস্টেক না হলে শিখতে পারবে না, ঠিক আছে। তো আয়তনে কিন্তু কিউব থাকে, ক্ষেত্রফলে কিন্তু স্কোয়ার থাকে, অলওয়েজ এটা মনে রাখবে, সে যাই বলুক না কেন, সে বক্রতলের ক্ষেত্রফল বলুক আর সমগ্রতলের ক্ষেত্রফল বলুক, হোল সার্ফেস এরিয়ার ক্ষেত্রফল বলুক আর কার্ভ সার্ফেস এরিয়ার ক্ষেত্রফল বলুক, ক্ষেত্রফল মাত্র স্কোয়ার আর আয়তন মাত্রই কী হবে, কিউব থাকবে, ঠিক আছে। তো এখানে অ্যান্সার কিন্তু হবে স্কোয়ার নট কিউব, মনে রাখবে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন কী বলছে দেখো, একটি কাজ রামু, রোহিত ও শ্যাম একসাথে 8 দিনে শেষ করে। রামু একা কাজটি 16 দিনে এবং রোহিত একা কাজটি 24 দিনে করলে শ্যাম এককভাবে কত দিনে করতে পারে? এর থেকে সহজ অঙ্ক আর হয় না। সিম্পলি তুমি এলসিএম মেথডে করতে পারো, তুমি অংশ মেথডে করতে পারো, যেটা ইচ্ছা। আমি এখানে তোমাদের এলসিএম মেথড দেখাচ্ছি, এটা পপুলার মেথড, ঠিক আছে। দেখো আমাদের বলেছে যে এখানে কি বলেছে, রামু একা কাজটা করে 16 দিনে, ঠিক আছে, রোহিত আর এই যে বলে লিখছি, রোহিত একা কাজটা করে 24 দিনে, আর তিনজনে মিলে যখন করে, কে কে আছে, রামু আছে, আচ্ছা, রোহিতবাবু আছেন, আচ্ছা, আর শ্যামবাবু আছে, তিনজনে যখন মিলে করে তখন কাজটা 8 দিনে শেষ হয়ে যায়। তুমি কি করো, এই যে
16, 24 আর 8-এর এলসিএম নয়। এখন তুমি এলসিএমও নিতে পারো বা এমন একটা ভ্যালু নিতে পারো যেটা এই তিনটে দিয়েই বিভাজ্য, সেটা 96 হতে পারে, 48 হতে পারে। আমি এখানে 48ই নিয়ে নিচ্ছি। ওকে, তো 48 যদি আমি এখানে নিই, ঠিক আছে, আমি বারবার বলছি এখানে এলসিএম নিতে হবে এমন নয়, এলসিএম নিলে ইজিলি সংখ্যাগুলো ছোটো হয়ে যায়, তাড়াতাড়ি কাটা যায়, এমন সংখ্যা নিতে হবে যেটা এই 16, 24 আর 8 দ্বারা বিভাজ্য। আমরা ধরে নেবো এটা হচ্ছে হোল ওয়ার্ক, টোটাল ওয়ার্কটা হচ্ছে আমাদের 48 ইউনিটের ওয়ার্ক ছিল, 48টা চকলেট আমাদের খেতে বলেছিল, ঠিক আছে, এইটা আমরা ধরে নেবো। তাহলে যে 16 দিনে 48টা চকলেট খায়, ভালো করে বুঝবে যে এটা তো ডে, এটা আমাদের কি, এটা হচ্ছে ডে, দিন। তো 16 দিনে যে 48টা চকলেট খায়, সে একদিনে কতগুলো চকলেট খায় পার ডে, একদিনে পার ডে, একদিনে সে কতগুলো চকলেট খায়, আমরা দেখতে পাচ্ছি 3টে চকলেট খাবে। যে 24 দিনে 48টা চকলেট খায়, সে একদিনে কটা চকলেট খাবে, 2টো চকলেট খাবে। আর যারা 8 দিনে 48টা চকলেট খায়, তারা একদিনে কটা চকলেট খাবে, 6টা চকলেট খাবে। ক্লিয়ার হয়েছে? এবার তুমি দেখো এখানে এই যে রামু, রোহিত বলেছিল মনে হয়, হ্যাঁ, রোহিত এবং শ্যাম, এরা তিনজনে যখন কাজ করে তখন একদিনে 6টা করে চকলেট এরা খেতে পারে, ঠিক আছে, একদিনে 6টা করে চকলেট খেতে পারে। আর রামু কাজ করলে একদিনে 3টে খাচ্ছে, রোহিত কাজ করলে একদিনে 2টো খাচ্ছে, অর্থাৎ টোটাল ওরা একদিনে 5টা চকলেট খেতে পারে। তাহলে 6টা হলো কোথা থেকে, নির্ঘাত শ্যাম আর একটা খায়, ঠিক আছে, 6 - 5 করলে তবেই তো আমার 1 আসছে, অর্থাৎ টোটাল 6টা এরা তিনজনে মিলে খায়, তার মধ্যে 5টা ওরা দুজন খায়। তাহলে শ্যাম কটা খাবে একদিনে, শ্যাম একদিনে একটাই খায়। এবার তোমাকে বলেছে যে কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে, দেখো শ্যাম একদিনে একটাই খায়, তাহলে 48টা চকলেট খেতে ওর কতদিন সময় লাগবে, 48 দিন সময় লাগবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর থেকে আর সরল করে কী করে বোঝাবো বলো? আর যারা এক্সপার্ট আছেন অনেকে, তারা তো ইজিলি প্রথমেই অঙ্কটা মুখে মুখে করে ফেলবেন, ঠিক আছে, আমার থেকে এক্সপার্ট অনেকে আছেন এখানে। তো এখানে অ্যান্সার তোমাদের কী হবে, একদিনে যখন একটা চকলেট খায় তখন শ্যাম, এটা সবটাই শ্যামের ব্যাপার করলাম উপরে, শ্যাম যখন একদিনে একটা চকলেট খায় তখন 48টা চকলেট খেতে কদিন সময় লাগবে, 48 দিন সময় লাগবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, চলো সময় নষ্ট করবো না, পরের প্রশ্ন। এই ধরনের প্রশ্ন যখনই তোমাদের থাকবে, মনে রাখবে এটা a² + 2ab + b² ফরম্যাটে থাকে, অথবা a² - 2ab + b² ফরম্যাটে থাকে, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি বীজগাণিতিক ফরম্যাট। আর একটা জিনিস তোমাদের বলে দিই, যারা অনেকে জানো না, সেটা হচ্ছে এক্সের মাথায় সাপোজ দেখো হাফ আছে, ধরো সাপোজ যেমন এখানে আছে, দেখো পুরো রাশিটার মাথায় একটা হাফ চাপিয়ে রেখে দিয়েছে, এইটার মানে হচ্ছে √x, ঠিক আছে, না সরি √x। যেমন ধরো 9-এর মাথায় যদি কেউ হাফ চাপিয়ে দেয়, তার মানে হচ্ছে √9, তার মানে এর ভ্যালু কত হবে, 3 হবে, ঠিক আছে। এরকম ছোটো ছোটো পয়েন্ট, এগুলো একটু মনে রাখতে হয়। তোমাদের মনে আছে হয়তো পেড ক্লাসে আমি যে সূচক করিয়েছিলাম, সূচকে এই ধরনের অঙ্ক আমি অনেকগুলো করিয়েছিলাম, ইভেন অনেকগুলো, হয়তো এইটাও থাকতে পারে, ঠিক আছে। তো 22 + 8 √6, ঠিক আছে, এর মাথায় আমাদের কী দেওয়া আছে, হাফ দেওয়া আছে। এখন হাফটাকে যদি আমরা তুলে দিই, তাহলে আমরা এর মাথায় কী চাপাবো, একটা এই চাপিয়ে দেবো, ঠিক আছে, ওটা এটা সেম হয়। এখন দেখো আমি একটু আগে বললাম এটা কি ফরম্যাটে থাকে, a² + 2ab + b² ফরম্যাটে থাকে, ঠিক আছে। এর মাথায় কি আছে, আমাদের রুট চাপানো আছে। ওকে, এবার মনে রাখবে, আরও যদি আমি শর্ট করে তোমাদের বলি, এই ফরম্যাটটাকে সবসময় মনে রাখবে, আরও যদি শর্ট করে বলি, তাহলে এইটুকখানিকে দেখো, এইটুকখানি দেখলে তো অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা এক্সপ্লেন করছি, আমার তো অ্যান্সার বেরিয়ে গেছে, 4 + √6 হবে, ওখানে দেওয়া আছে, অ্যান্সার বেরিয়ে গেছে। কী করে বেরোলো, দেখো এইখানে এই যে বললাম a² + 2ab + b², এই যে 2ab, এই 2abটা থাকে এইখানে, এইটুকুর মধ্যে থাকে 2abটা, ঠিক আছে। এখানে 2 হচ্ছে সূত্রের 2, তাহলে 2 যদি সূত্রের 2 ধরো, তাহলে a হবে তোমাদের 4 আর b হবে তোমাদের √6, তাকে এটা করলে আমাদের 8 √6ই আসছে, ঠিক আছে, দেখতে পাচ্ছি 8 √6 এসছে। ওকে, তো এই যে 8 √6, এটা বেসিক্যালি 2ab ফরম্যাটে থাকে। এবার আমরা জানি যে a² + 2ab + b², ঠিক আছে, এটার যে ভ্যালু দাঁড়ায় সেটা হচ্ছে a + b তার হোল স্কোয়ার দাঁড়ায়। তো তুমি বলো এখানে a হচ্ছে আমাদের 4, এই যে 4, ঠিক আছে, এই যে, ঠিক আছে, আর b হচ্ছে আমাদের কি √6, b হচ্ছে আমাদের কি √6, এর স্কোয়ার, ঠিক আছে, এইটা। তো এইটা বেসিক্যালি কি আছে, একটা স্কোয়ার ফরম্যাটে আছে। তাহলে তুমি বলো আমি যদি এই 4 + √6 তার স্কোয়ার, ঠিক আছে, এইটা আছে, তো একে যদি আমি স্কোয়ার থেকে বার করে রুট করি, তাহলে কী হবে, এই স্কোয়ার এই রুট কেটে বেরিয়ে যাবে, তাই অ্যান্সার আমাদের কোনো থাকে 4 + √6 থাকবে, দ্যাট ইজ দ্য অ্যান্সার হিয়ার, ঠিক আছে। কী বললাম আবারও বলে দিচ্ছি, ভালো করে মনে রাখবে, এই যে ভ্যালুটা গিভেন থাকে, এই ভ্যালুটা হয় a², বলে দিই জাস্ট আ মিনিট, এই ভ্যালুটা a² + 2ab + b² ফরম্যাটে থাকে, এবং তার মাথায় হাফ থাকতে পারে বা রুট থাকতে পারে, অথবা এই ভ্যালুটা a²
মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্ম্যাটে থাকে এবং এর মাথায় হাফ থাকতে পারে। ঠিক আছে, এই ধরনের অঙ্ক আমি তোমাদের সূচকে করিয়েছিলাম, মনে করে দেখো পেডের ভেতরে এই ধরনের অঙ্ক, এইটা দিয়েই একটা ফুল ক্লাস আছে তোমাদের। আমি জানি এই ধরনের অঙ্ক এনটিপিসি এবং গ্রুপ ডিতে বিগত বছরে প্রচুর পড়েছিল, ওই জন্য আমি করিয়ে রেখেছিলাম, আর দেখো সেটা পড়ে গেছে। ঠিক আছে, তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এইটা, অথবা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্ম্যাটে থাকে। তার মধ্যে আবার এইটুকখানিকে দেখছো, এইটুকখানি এইটা আমাদের কি থাকে, 2ab ফর্ম্যাটে থাকে, যেটা আমি এখানে তোমাদের লিখেছি। এটা তোমাদের 2ab ফর্ম্যাটে থাকে। 2ab মানে কি, এই হচ্ছে 2, সূত্রের 2, এই হচ্ছে এ, এই হচ্ছে বি। আশা করি বুঝতে পারছো। ওকে, তো ভেতরে গেলে আমাদের 4 প্লাস √6 তার হোল স্কোয়ার দাঁড়াবে, আর হোল স্কোয়ার কোনো কিছুকে রুট করলে আমরা ওই ভ্যালুটাকে একবার পাই, তো 4 প্লাস √6টা বাইরে আসবে। তো অ্যান্সার আমাদের কোনটা হবে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ক্লিয়ার? এখনও যারা বুঝতে পারছো না, আমি তাদের বলবো যদি পেড ক্লাস হয়ে থাকো তো দেখে নাও ক্লাসটা একবার, সূচকের অঙ্কে করানো আছে। আর যদি না বুঝতে পারো কেউ, এইটাকে একবার দুবার ভালো করে দেখো, ডেফিনেটলি বুঝতে পারবে। ওকে, চলো পরের প্রশ্নে। পরের অঙ্ক দেখো, এই যে অঙ্কটা দেওয়া রয়েছে এটা অনেকে ভুল করে এসেছে। অঙ্কটার উত্তর কত হবে দেখো, 110 আর 110, 220 আর 9 আর 6 15, 235 পয়েন্ট সামথিং। এখন 235 পয়েন্ট সামথিং তো দুটোতে রয়েছে, তো 5 আর 4 9, তো এইটা আমাদের উত্তর হবে 235.9। দিস ইজ দ্য কারেক্ট অপশন। দেখে নাও। ইয়েস, এবার কেন এটা করলাম, আমি কেন যোগ করলাম, বিয়োগ থাকা সত্ত্বেও যোগ কেন করলাম, দেখো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে ফর্ম্যাট আছে সেই ফর্ম্যাট অনুযায়ী এটা কাজ করে। আমি একবার লিখে দেখাই, অনেকে হয়তো বুঝতে পারোনি, লিখে দেখাই বুঝতে পারবে। এটা আছে 119.5 তার হোল স্কোয়ার মাইনাস 116.4 তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর তলায় তোমাদের দেওয়া আছে এইটারই নেগেটিভ পোর্শনটা দেওয়া আছে। ইয়েস, 119.5 মাইনাস 116.4 দেওয়া আছে। এখন তুমি দেখতে পাচ্ছি এটাকে আমি যদি এ স্কোয়ার ধরে নিই, এটাকে আমি বি স্কোয়ার ধরতে পারি, কোনো প্রবলেম নেই। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্ম্যাট হয় সেটা আমাদের কী হয়, একটা হয় এ প্লাস বি, একটা হয় এ মাইনাস বি। এখন এ প্লাস বি, এ মাইনাস বি, নিচে দেখো আমাদের রয়েছে এ মাইনাস বি, তো উপরে আমাদের এইটা রয়েছে, কোনটা রয়েছে, এইটা এ প্লাস বি। একবার এখানে নিচে তোমাদের দেখাই, উপরে আমাদের রয়েছে এ প্লাস বি আর এ মাইনাস বি। ঠিক আছে, আর নিচে আমাদের রয়েছে এ মাইনাস বি। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা কেটে বেরিয়ে যাবে, তো এ প্লাস বি থাকবে। এবার এখানে এ বলতে আমাদের কোনটা বোঝাচ্ছে, 119.5, আর বি বলতে আমরা কি ধরেছি, 116.4। এই দুটোর মধ্যে জাস্ট কী হবে, তুমি দেখতে পাচ্ছ যোগ হলে অ্যান্সার বেরিয়ে যাবে। ওই জন্য আমি দুটোর মধ্যে যোগ করেছিলাম, অ্যান্সার বার করলাম কত, 235.9। ঠিক আছে, এটা মুখোমুখি করা অঙ্কে 1 সেকেন্ডও সময় লাগা উচিত না, জাস্ট উইদিন ন্যানো সেকেন্ডে এটা উত্তর আসা উচিত। ঠিক আছে, যদি প্র্যাকটিক্যালি বলো। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, একটা সুদ কষার অঙ্ক দিয়েছে এবং এবারে কিন্তু চক্রবৃদ্ধি সুদ দিয়েছে। ঠিক আছে, অ্যান্সার দেখে নাও, 3328 হবে। ইয়েস, এটা তুমি অনেকভাবে করতে পারো, আমি তোমাদের ট্রি মেথড দেখাচ্ছি অ্যাকচুয়ালি। তো এখানে দেখতে পাচ্ছ এটা তোমাদের রয়েছে কত, 20,000 টাকা। ঠিক আছে, 20,000 টাকার ওপর 2 বছরের ইন্টারেস্ট, তোমার চক্রবৃদ্ধি সুদ জিজ্ঞেস করেছে। তো 20,000 টাকার 8% প্রথম বছরে হচ্ছে 1600 টাকা, 20,000 টাকার ওপর দ্বিতীয় বছরে 8%-এ হচ্ছে তোমাদের 1600 টাকা। আর আমরা জানি ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি, সুদের ওপর সুদ। তো প্রথম বছরে যে সুদ ছিল তার উপর আবার দ্বিতীয় বছরে একটা সুদ অ্যাড হবে, অর্থাৎ 1600 টাকার ওপর 8% সুদ কত হচ্ছে, 128। এই তিনটেকে যোগ করে দাও, কোন তিনটে, এইটা, এইটা অ্যান্ড এইটা। তো এই তিনটেকে যোগ করলে অ্যান্সার তোমাদের কী চলে আসে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ চোখের সামনে রয়েছে 1600, 3200, আর 3200 আর 128 কত হয়, 3328। ঠিক আছে, তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, কী করলাম, একটু স্পিডে করলাম, দেখালাম যে কত ইজিলি করা যায়। ঠিক আছে, অনেকে চাও স্পিডে করি আমি, এবার আমি স্পিডে করা মানে, আমি দেরিতে করা মানে তোমরাও দেরিতে করবে এমন নয়। সো ব্যাপারটা এরকমই হয়, অনেকে ভেবে নেয়। তো আমি বলে দিচ্ছি, এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, দেখে নাও। ঠিক আছে, প্রিন্সিপালের ওপর 2 বছর বলেছে, তো দুটো টিক আমি এখানে ইউজ করলাম, কারণ 2 বছর বলেছে। দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড দিস ইজ আওয়ার সেকেন্ড ইয়ার। ঠিক আছে, ফার্স্ট ইয়ারে 8% সুদ বলেছে, কারণ এখানে বলে দিয়েছে সুদের হার 8%। 8% সুদে 20,000 টাকার ওপর কত হচ্ছে, 1600 টাকা। ঠিক আছে, এই যে, আর দ্বিতীয় বছরেও 20,000 টাকার ওপর 8% কত হচ্ছে, 1600 টাকা। এবার আমরা জানি যে দ্বিতীয় বছরে কি হয়, প্রথম বছরের যে সুদ, এটা হচ্ছে আমাদের প্রথম বছরের ইন্টারেস্ট, প্রথম বছরের ইন্টারেস্টের ওপর আর একটা সুদ এখানে দ্বিতীয় বছরে অ্যাড হয়, যেটা হচ্ছে এই যে এইটা। ঠিক আছে, তো কত হলো, 8% সুদে 128 হলো। এই তিনটেকেই তোমাকে অ্যাড করলে তুমি 2 বছরের চক্রবৃদ্ধি পাবে, 1600, 3200 আর 128, 3328 টাকা। ক্লিয়ার হলো? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, এই প্রশ্নটা যেটা দিয়েছে এটা টেকনিক্যাল প্রশ্ন এবং এটা মুখোমুখি অ্যান্সার করা যায়। 6:1ই তোমাদের উত্তর আসবে, মানে 6 কিনা আমি জানি না, কিন্তু একটাতে তো 1 আসবে।
ঠিক আছে, দেখে নাও অ্যান্সার, হ্যাঁ 6:1ই আছে। কেন হয়? সবসময় মনে রাখবে 2 বা ততোধিক সংখ্যার গসাগু অলওয়েজ ওই সংখ্যাগুলো লসাগুকে ডিভাইড করে দেয়। ঠিক আছে, কি বললাম বোঝা গেল না? ধরো সাপোজ তুমি 9 আর 6 দুটো ছোটো সংখ্যা নিয়ে দেখানো যাক। ধরো সাপোজ তুমি 9 আর 6-এর তুমি যদি লসাগু নাও, 9 আর 6 লসাগু কত হয়? 18 হয়। তুমি যদি গসাগু নয়, 9 আর 6 গসাগু কত হয়? 3 হয়। ঠিক আছে, এবার কাটাকুটি করো, দেখো দেখতে পাচ্ছ 6:1 আসছে। ওকে, ক্লিয়ার হলো? ধরো সাপোজ তুমি নিচ্ছ 8 আর 11, ঠিক আছে, 8 আর 11 লসাগু কত হয়? আমরা জানি 88 হয়। ঠিক আছে, 8 আর 11 গসাগু কত হয়? আমরা জানি 1 হয়, কারণ এই দুটো কোপ্রাইম নাম্বার, পরস্পর মৌলিক সংখ্যা। 8 আর 11 একে অপরকে ভাগ করে না, মানে এরা পরস্পর মৌলিক সংখ্যা, এবং এদের অ্যাকচুয়ালি ভাগ না করলেও এদের দেখো মৌলিক সংখ্যা অনেক প্রকারের হয়। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলা হয়? যাদের গসাগু 1। 8 আর 11 গসাগু অ্যাকচুয়ালি 1 হয়। ঠিক আছে, মানে একই আছে এমন সংখ্যা, এক নামক সংখ্যাটা হচ্ছে এমন সংখ্যা যা 8কেও ডিভাইড করে, 11কেও ডিভাইড করে। আর কোনো সংখ্যা নেই যা 8 আর 11 উভয়কেই ডিভাইড করতে পারে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি এখানে একটা 1 চলে এসছে, ওপরে দেখো এখানে একটা 1 এসছে। ঠিক আছে, আরও নেই, চলো এক্সাম্পল নেই। ধরো সাপোজ 2 বা ধরো সাপোজ 4 আর 8-এর এক্সাম্পল নাও। ঠিক আছে, তো 4 আর 8-এর লসাগু কত হয়? আমরা জানি 16 হয়। ঠিক আছে, 4 আর 8-এর গসাগু কত হয়? আমরা জানি 4 হয়। ঠিক আছে, 4 দিয়ে 4কেও ভাগ করা যায়, 8কেও ভাগ করা যায়। তো যদি কাটাকুটি করো তুমি দেখতে পাচ্ছ নিচে একটা 1, উপরে একটা 4 আসবে, অর্থাৎ 1 একটা আসবেই আসবে। আমার কথা বোঝা যাচ্ছে? 1 আসবেই আসবে। এবার দেখো এখানে যেটা রয়েছে সেটা একটু দেখাই, অনেকে স্যাটিসফ্যাকশন আসে না। এখানে কত রয়েছে তোমাদের? 56 রয়েছে আর 84 রয়েছে। তো 56 আর 84-র যে লসাগু, প্রথমে নিই, 56 আর 84-র যে লসাগু হয়, জাস্ট এ মিনিট, হ্যাঁ, যে লসাগু হয় সেটা 168 হয়, নিজেরা করে দেখে নিও। আর 56 84 যে গসাগু হয় সেটা হয় 28 হয়, কারণ 28 দিয়ে 56কেও ভাগ করা যায়, 84কেও ভাগ করা যায়। তুমি যদি কাটাকুটি করো তুমি দেখতে পাচ্ছ 6:1 আসবে। তো একটা তো 1 থাকবেই থাকবে। এবার দেখো অপশানের দিকে তাকাও, দেখতে পাচ্ছি এখানে একটাতেই 1 রয়েছে, তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এবার হ্যাঁ, দুটো যদি অপশানে 1 থাকতো তখন আমাকে একটু করে দেখে নিতে হতো। এবার তোমরা জানো যে 56 আর 84-র গসাগু তো 88 হবে, এটুকু তো খুব স্পিডে বার করা যায়। ঠিক আছে, এবার তোমরা বলবে স্যার লসাগু কী হবে? সেটাও মুখে মুখে বার করা যায়, কারণ 28-এর মাল্টিপিল একটা দেখতে হবে যেটা ভাগ করে। সবসময় মনে রাখবে আমি কি বললাম, তাহলে আবার বলে দিচ্ছি, 2 বা ততোধিক সংখ্যার লসাগুকে গসাগু দ্বারা ভাগ করা যায়। মানে এখানে যেমন 56 আর 84, এদের গসাগু অলওয়েজ এদের লসাগুকে ডিভাইড করে দেবে। এই জন্য একটা তো 1 আসবেই আসবে। যখন অনুপাত করবে তখন যেটা ডিভাইড করছে সেটা 1 নেবে, আর যেটাকে ডিভাইড করছে সেটা যত দিয়ে মানে ডিভাইড হবে সেটা সেই সংখ্যাটা বসবে। যেমন এখানে 6:1 হয়েছে, মানে তুমি বলতে চাইছি কি 28 দিয়ে 168কে ভাগ করলে আমরা কি পাচ্ছি? 6 পাচ্ছি। তো সেটাই কিন্তু অন্যটায় বসবে, আর 28-এর জায়গায় 1 বসবে। আমার কথা বোঝা যাচ্ছে? অর্থাৎ সোজা কথা বলতে, আমি একটু ঘুরিয়ে বলে ফেলছি, সোজা কথা বলতে মনে রাখবে একটাতে 1 আসবেই আসবে যদি অনুপাত করো। তো কোনটায় আছে? এটাই আছে। এটা অ্যাকচুয়ালি এক্সামিনার একটাই অপশানে 1 দিয়ে রেখে দেয়, কারণ এটা অ্যাকচুয়ালি মুখোমুখি করার কোশ্চেন্স হয়। ঠিক আছে, তো এখান থেকে তুমি কী শিখলে? সোজা কথা বলতে আবারও বলে দিচ্ছি, বারবার মনে রাখবে 2 বা ততোধিক সংখ্যার গসাগু ওই সংখ্যাগুলো লসাগু কী করে? ডিভাইড করে। সুতরাং অনুপাতে একটাতে তো 1 আসবেই আসবে, অপরটাতে যত দিয়ে ডিভাইড করবে সেইটা চলে আসবে, অর্থাৎ 6:1 এখানে যেমন অ্যান্সার এসছে। ক্লিয়ার? যদি কেউ না বুঝতে পারে 2-3বার দেখো এক্সাম্পলগুলোকে, ডেফিনেটলি বুঝতে পারবে। চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, অ্যান্সার তোমাদের হবে এই যে এইটা তোমাদের অ্যান্সার হবে। কী করে অ্যান্সার হবে দেখে নাও। এইটা তোমাদের হবে 25 ভাগ, এখানে আছে √x, এদিকে আছে 1/5। ঠিক আছে, এটা ক্যালকুলেট করো, তুমি দেখতে পাচ্ছ 25 × 5 হয়ে যাবে, আর ওদিকে তোমাদের চলে যাবে √x। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এটা 125 হবে, আর এদিকে তোমাদের চলে যাবে √x। যদি এর রুট যে x আছে তার যদি রুট যদি উঠে যায় তাহলে এর কী হবে? এর তোমাদের স্কোয়ার চলে আসবে। ঠিক, এর তোমাদের কী হবে? স্কোয়ার চলে আসবে বেসিক্যালি। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের দেখো এখানে কি বলেছে, এখানে তোমাদের এক্সের ভ্যালু জিজ্ঞেস করেছে। ওকে, এক্সের ভ্যালু এখানে তোমাদের জিজ্ঞেস করছে। এক্সের ভ্যালু যদি তোমরা পেতে চাও, √x বললে তুমি 125 পাচ্ছ। ঠিক আছে, তো এক্সের ভ্যালু করলে কী হবে? 125 স্কোয়ার হবে। কত হবে? 15625। 125 স্কোয়ার মুখস্থ থাকার কথা সবার। ঠিক আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। ওকে, তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। সোজা প্রশ্ন ছিল। পরের অঙ্ক দেখো, এই অঙ্কটা করার আমি তোমাদের 3টে মেথড বলবো। ঠিক আছে, 3টে মেথড বলবো। একটা হচ্ছে একদম বেসিক মেথড, একটা হচ্ছে এমন শর্টকাট যেটা সব জায়গায় কাজে লাগবে, আর একটা হচ্ছে শর্টকাটই কিন্তু স্পেসিফিক কয়েকটা ক্ষেত্রে সেটা কাজে লাগবে। যেমন এক্ষেত্রে 3টেই কাজে লাগবে, কিন্তু সব জায়গায় যে 3টি কাজে লাগবে এমন নয়। প্রথমটা তো বেসিক মেথড, সব জায়গাতেই কাজে লাগবে। অ্যান্সার এখানে 38 হবে। আমি মুখে করলাম, কীভাবে হবে 38 সেটা দেখে নাও একটু। প্রথমে আমি তোমাদের একটা কাজ করি, বেসিক মেথডটা লাস্টে বলছি। প্রথমে আমি সেই শর্টকাটটার কথা বলি যেটা এখানে খাটবে, ইভেন এরকম কয়েকটা জায়গায় খাটবে, কিন্তু বাকি সব জায়গায় খাটবে এমন নয়।
কেন বাকি সব জায়গায় এই শর্টকাটটা খাটবে না? কারণ এই শর্টকাটটা ডিপেন্ড করে একক স্থানীয় সংখ্যার ওপরে, মানে একক স্থানীয় ডিজিটের ওপরে। এখানে তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা যে অপশান আছে, অপশানগুলোর দিকে তাকাও, প্রত্যেকটা যে একক স্থানীয় সংখ্যা আছে অপশানগুলোর, ঠিক আছে, আমি সংখ্যা বলবো না, ডিজিট বলবো, সেই ডিজিটগুলোর কিন্তু কি নেই, মিল নেই। দেখো এটাতে 6 আছে, এটাতে 4 আছে, এটাতে 2 আছে, এটাতে 8 আছে। তো এরকম যদি অপশান থাকে, যেটা রেলওয়ে বেশিরভাগ ক্ষেত্রে এরকম অপশান দিয়ে থাকে, তো তখন আমরা কি করব, তখন আমরা একটা মেথড ইউজ করতে পারি যেটাকে আমরা বলবো ডিজিট ইউনিট ডিজিট মেথড, ঠিক আছে, যেটাকে আমরা কি বলবো ইউনিট ডিজিট মেথড। এটার যে অ্যাকচুয়াল যে বেসিক মেথড হয় তার থেকে এই ইউনিট ডিজিট মেথডটা বেরোয়। দেখো টোটাল আমরা কত পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি 11টা সংখ্যার মধ্যক। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এই অঙ্কটার ক্ষেত্রে যে মধ্যক টার্মটা রয়েছে এটা একদম রং, এখানে হওয়া উচিত গড়, ঠিক আছে, কারণ এটা মিন মিডিয়ানের অঙ্ক নয়, এটা হচ্ছে টোটালি অ্যাভারেজের অঙ্ক, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই অঙ্কটার যে ইংলিশ ভার্সান ছিল তাতে দেওয়া ছিল মিন, MEAN। মিনের যে বাংলা হয় সেটা গড় হয়, মধ্যকের যে ইংরাজি হয় সেটা মিডিয়ান হয়। মিডিয়ান কথাটা কিন্তু ইংলিশে ছিল না, তো বেসিক্যালি বাংলায় এই প্রশ্নটা ভুলই আছে। তো যেখানে যেখানে মধ্যক থাকবে সেগুলো সব ভুল টার্ম, সেখানে সেখানে আমার কী ধরে নিতে হবে, গড় ধরে নিতে হবে। এবার রেলওয়ে বলে যে ইংলিশে ঠিক থাকলে ওটাকে আমরা ঠিক বলে ধরবো, তো এর ইংলিশটা ঠিক ছিল বলে ওটাকে ঠিক বলেই ধরা হবে, ঠিক আছে। এবার দেখো এখানে কি বলছে, 11টি সংখ্যার গড় হচ্ছে 44, প্রথম 6টি সংখ্যার গড় হচ্ছে 39, শেষ 6টি সংখ্যার গড় হচ্ছে 48, তাহলে 6তম সংখ্যাটা কত, ঠিক আছে। প্রথমে আমি তোমাদের একটু যেটা বেসিক থেকে প্রাপ্ত শর্টকাট সেটা দেখাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি 11টা সংখ্যার গড় হচ্ছে 44, তাহলে টোটাল কত হবে, আমরা দেখতে পাচ্ছি 44 × 11। এবার আমরা এই গুণফলটা জাস্ট ইউনিট ডিজিট লিখব, পুরোটা গুণ করলে তো 484 হবে, আমি মুখে মুখে করছি, কিন্তু আমরা ইউনিট ডিজিট লিখব। দেখো 44 × 11 করলে যে সংখ্যাটা হবে তার একক স্থানীয় অঙ্ক তো আমাদের 4ই হবে না, ঠিক আছে। তো লাস্ট ডিজিটটা আমরা লিখলাম কত হবে, 4। এবার পরের লাইনটা পড়ো, এখানে কি বলছে একটু কারসার দিয়ে দেখাই। বলছে যে প্রথম 6টি সংখ্যার যে গড়, এটা মধ্যক ধরবো না আমরা, মধ্যক ভুল টার্ম, গড় হবে 39। গড় আর মধ্যক কিন্তু আলাদা হয়, ঠিক আছে। প্রথম 6টি সংখ্যার গড় কত হবে, 39, ঠিক আছে। তো দেখো প্রথম 6টি সংখ্যার গড় যদি 39 হয়, তাহলে প্রথম 6টি সংখ্যার টোটাল কত হবে, 39 × 6 হবে। তো এখানেও আমরা এই গুণফল করে আমরা লিখবো না, জাস্ট গুণফলের ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্কটা লিখবো, সেটা কত হয় 6 নং 54, তো 54 4 এখানে আমার বসবে, ঠিক আছে। পরের লাইনটা পড়ো কি বলছে, এবং শেষ 6টি সংখ্যার গড় হচ্ছে, এটা বললাম গড় হবে, গড় হচ্ছে 48 হবে। তো শেষ 6টি সংখ্যার টোটাল কত হবে, গড় যদি 48 হয়, টোটাল আমাদের কত হবে 48 × 6 হবে। তো এখানে কত হচ্ছে আমাদের 6 × 8, 8 6 48, তার মানে 8 আসছে। এবার আমরা কি করব, এই দুটোকে আমরা যোগ করব, তাহলে 4 আর 2 করলে 12 হয়, তো 12র আমরা ডিজিটটাকেই বসাবো। 12র আমরা কি করব, আমরা সিম্পলি আমরা কি করব, 12র আমরা ডিজিটটাকে বসাবো। এবার এইখানে যে ডিজিটটা এলো, এই ডিজিটটা থেকে পয়েন্ট টু বি নোটেড, এই 2 থেকে আমাকে 4কে বিয়োগ করতে হবে। 2 থেকে আমাকে কী করতে হবে, 4কে বিয়োগ করতে হবে। বেসিক্যালি কী হয়, এই দুটো যে গুণফল, এখানে তো একটা সংখ্যা আছে তার শেষটা বসিয়েছি 4, এখানে একটা সংখ্যা আছে তার শেষটা বসিয়েছি 8, এই দুটো সংখ্যার যোগফল থেকে, যেটা কি না জাস্ট লাস্ট ডিজিট আমাদের 2 আসবে, সেই যোগফল থেকে আমরা কি করব, এই 44 × 11টাকে আমরা বিয়োগ করে দেবো। তো 44 × 11 করলে যেটা আসবে, সাপোজ এক্স সামথিং আসবে, সেটাকে আমরা কী করবো, বিয়োগ করবো। এবার আমরা তো সব ইউনিট ডিজিট ধরে চলছি, ওই জন্য এই যোগফল যেটা বেরিয়েছে 2, মানে একটা সংখ্যা তার শেষ ইউনিট ডিজিট হচ্ছে 2, আর ওদিকে আর একটা সংখ্যা বেরিয়েছে যার শেষ ইউনিট ডিজিট হচ্ছে 4, আমি এইটার কথা বলছি, এই দুটোকে বিয়োগ করব। তো বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি 2 - 4 করলে আমাদের যে সংখ্যাটা আসবে তার শেষে আমাদের 8 আসবে। তো অপশানে দেখো কোনটা শেষে 8 আছে, এইটার শেষে একমাত্র 8 আছে, তো এইটা আমাদের অপশান হবে, কারেক্ট। আমার কথা বোঝা গেল, যারা বুঝতে পারিনি তাই জন্য আমি আরেকবার বলছি, ভালো করে বুঝে নাও। দেখো আমি এখানে না, আমি নিজে কতটা পারি সেটা বোঝানোর জন্য বসে নিই, তোমাদেরকে শেখানোর জন্য, বা আমি যতটুকু জানি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি, ঠিক আছে। সো আমি চটজলদি করে বেরিয়ে গেলাম, তোমরা কিছু বুঝতে পারলে না, তাতে আখেরে কাজের কাছে কিছু হবে না, ওই জন্য আমি তোমাদের আরেকবার বলছি, যারা বুঝতে পারে তাদের জন্য। দেখো বলেছে 11টি সংখ্যার গড় হচ্ছে 44, তো 11টি সংখ্যার টোটাল হচ্ছে কত, 11 × 44। তো এই গুণফলটা করলে যে সংখ্যাটা আসে তার শেষ অঙ্ক হচ্ছে 4, ঠিক আছে। এটা আমাদের গেল হচ্ছে ফার্স্ট কেস, প্রথম কেস। সেকেন্ড কেসে আমরা কি দেখছি, যে প্রথম 6টি সংখ্যার গড় হচ্ছে 39, তাহলে শেষ প্রথম 6টি সংখ্যার টোটাল কত হচ্ছে, গুণ করলে পাবো, গুণ করলে আমরা যেটা পাচ্ছি তারও শেষে আমাদের 4 আসছে। থার্ড কেসে আমরা দেখতে পাচ্ছি শেষ 6টি সংখ্যার গড় হচ্ছে আমাদের 48,
তো শেষ 6টি সংখ্যার টোটাল কত হবে? 48 ইন্টু 6, এটা করলে আমরা যেটা পাচ্ছি সেটা লাস্টে আমাদের কত থাকছে? 838, মানে আমরা 8 পাচ্ছি, তাই না? আমরা 8 পাচ্ছি, ঠিক আছে। এবার আমরা কি করব, 2 আর 3, এই যে 2 নম্বর আর 3 নম্বরকে আমরা অ্যাড করব। এখন দেখো আমরা তো গুণফল বার করিনি, আমরা গুণফলের শেষ ডিজিট দুটোকে নিয়েছি। তো ডেফিনেটলি এখানে আমরা শেষ ডিজিট দুটোকে আমরা কী করবো, যোগ করব। যোগ করলে আমরা 12 পাই, 12 লিখবো না, তার শেষ ডিজিট যেটা কিনা 2 সেটা লিখবো। এবার আমরা কী করবো, এই 2 থেকে আমরা 4কে বিয়োগ করে দেবো। খবরদার 4 থেকে 2কে বিয়োগ হবে না, কিন্তু 2 থেকেই ওপরের 4টা কী হবে, বিয়োগ হবে। অ্যান্সার যেটা আসবে তার শেষ ডিজিট হবে 8। তো অপশানে দেখো কোনটা শেষ ডিজিট 8 আছে, 38, এটা আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? আশা করি বুঝতে পারলে, দুবার বলে দিলাম। এবার এটা কেন করলাম, এবার আসি আমরা বেসিক রুলে। তারপর আসবো আমরা এমন একটা শর্টকাটে, ঠিক আছে, স্টে টিউন উইথ মি, এমন একটা শর্টকাটে যেটা সব এক্সামের ক্ষেত্রে, মানে সব কোশ্চেন্সের ক্ষেত্রে খাটবে। এখানে এই মুহূর্তে আমি যে তোমাদের ইউনিট ডিজিট মেথডটা বললাম, এইটা তখনই খাটবে যখন অপশানে ইউনিট ডিজিটগুলো আলাদা আলাদা হবে। ধরো সাপোজ এখানে 38 আর এখানে যদি সাপোজ 28 থাকতো, তাহলে আমরা কনফিউজ হয়ে যেতাম যে 28এও তো শেষ ডিজিট 8 আছে, 38এও তো 8 আছে, তো কোনটা হবে, ঠিক আছে। এরকম একটা পয়েন্ট ছিল, এমটিএস পরীক্ষায় একটা অঙ্ক দিয়েছিল যেখানে 20 ছিল অপশানে আর 30 ছিল অপশানে। 30 কিন্তু উত্তর হতো না, 20 উত্তর হতো। অনেকে ভুল করে 30 অ্যান্সার দিয়ে এসেছিলো, কারণ 30 এই যে 39, 38, 44-এর কাছাকাছি, যেমন এখানে 38 বেরিয়েছে, ওখানে ওরকম 30 টোটামাটা কিছুর কাছাকাছি ছিল, অনেকে এটা ভুল করে অ্যান্সার দিয়ে এসেছিলো। সো মনে রাখবে, ইউনিট ডিজিট মেথড তখনই কাজে লাগবে যখন তুমি অপশানে দেখবে যে ইউনিট ডিজিটগুলো এক আছে কিনা। যেমন এখানে 6, 4, 2, 8 আলাদা আলাদা আছে, তো ওকে আমি এখানে ইউনিট ডিজিট মেথড কাজে লাগাতে পারি, খুব ইজিলি অ্যান্সার আসবে, ঠিক আছে। কিন্তু যেখানে যেখানে এরকম থাকবে, অর্থাৎ ইউনিট ডিজিটগুলো আলাদা আলাদা থাকবে না, তখন কোন শর্টকাট ইউজ করবো একটু পরে আসছি। তার আগে এর বেসিকটা দেখে নাও। বেসিকটা এখান থেকে আসে, এই মেথডটাই হচ্ছে বেসিক, যে মেথডটা বললাম। কি আমরা করব, বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সিম্পলি 44 ইন্টু 11 করবো। তো 44 ইন্টু 11 করলে আমি এখানে আরেকবার করছি তোমাদের জন্য, ঠিক আছে। এইটাই হচ্ছে বেসিক মেথড। বেসিক মেথডটাকে আমি যে ইউনিট ডিজিট মেথডে চেঞ্জ করে দিয়েছি। তো 44 ইন্টু 11 করলে কী হয়, 484 হয়। একটু স্পিডে করতে হবে তোমাদের। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ 6 নং 54, 4 হাতে থাকলো 5, 6 3 18, 18 আর 5 হচ্ছে তোমাদের 23, ঠিক আছে। আর এখানে আমাদের কত হচ্ছে, 8 6 48-এর 8, আর হাতে থাকলো তোমাদের 4, 4 ছক 24 আর 8 হচ্ছে তোমাদের 28। আমি কি বললাম, এই দুটোকে জাস্ট যোগ করে দাও। যোগ করলে কত হচ্ছে দেখো, 8 আর 4 12, 2, মনে আছে হয়তো 2 হয়েছিল আগেবার ইউনিট ডিজিট। 12 2 হাতে থাকলো 1, 4 মানে আবার 2 হাতে থাকলো 1, 2 2 4 1 5। তো আমরা সিম্পলি কী করবো, এই 522 থেকে এই 448কে আমরা বিয়োগ করবো। তুমি বিয়োগ করলে দেখবে সেই 38ই আমাদের আসছে, যেটা এখানে অ্যান্সার রয়েছে। এইটা হচ্ছে বেসিক মেথড। বেসিক মেথডটা আরেকবার একটু ভালো করে বলে দিই। বেসিক মেথডটা কি, বেসিক্যালি এই যে প্রথম ছটা সংখ্যার গড়, তাহলে তাদের টোটাল কত, আর শেষ 6টা সংখ্যার গড় দেওয়া, তাহলে এদের টোটাল কত, এই দুটোকে আমরা যোগ করব, করে টোটাল যে সিরিজ আছে তাদের টোটাল থেকে ওটাকে বিয়োগ করে দেবো, বা ওইটা থেকে এই টোটালটাকে বিয়োগ করবো। দেখতে পেলে 522 এলো, তার থেকে আমরা এটাকে বিয়োগ করলাম, আমরা 38 পেয়ে গেলাম। ক্লিয়ার হলো? তো এইটা হচ্ছে টোটাল, এইটা হচ্ছে বেসিকটা। এবার আমরা এমন একটা শর্টকাট দেখাবো যেটা তুমি দেখতে পাবে যে সব জায়গায় কাজে লাগে, ঠিক আছে, সব ক্ষেত্রে কাজে লাগে। চলো দেখো শর্টকাটটা কি, চিন্তা কারণ নেই, তোমরা পিডিএফে সব পেয়ে যাবে সলিউশন সমেত। শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে কিছুই নয়, তোমাকে দেখতে হবে যে 11টা সংখ্যা, টোটাল তো 11টা সংখ্যা আছে, ঠিক আছে। সাপোজ ধরো এখানে আমি লিখছি ABCD, পরীক্ষার সময় তোমাদের লেখার দরকার পড়বে না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি, শর্টকাটটাকে ভালো করে বোঝানোর জন্য। ABCDEFGHIJ কে হচ্ছে আমাদের 11 নম্বর টার্ম হয়। তো তোমাদের বলেছে যে 11টা সংখ্যা, এই যে টোটাল 11টা সংখ্যা আমি লিখেছি, সাপোজ এটা সংখ্যা, এদের গড় বলেছে 44, ওকে, ভালো কথা, এদের গড় আমাদের 44 বলেছে। এবার পরের লাইনটা পড়ো, বলছে প্রথম 6টি সংখ্যার গড় হচ্ছে 39। টোটাল এই যে সিরিজ, এই টোটাল সিরিজটার গড় কত আমাদের 44, যেটা প্রথম লাইনে লেখা আছে। পরের লাইনে বলা আছে প্রথম 6টি সংখ্যার গড় হচ্ছে তোমাদের 39। তাই প্রথম 6টি সংখ্যা কত পর্যন্ত আসছে আমরা দেখতে পাচ্ছি, এই হচ্ছে প্রথম 6টি সংখ্যা আসছে, এই হচ্ছে প্রথম 6টি সংখ্যা, ঠিক আছে। এই প্রথম 6টি সংখ্যার গড় আমাদের কত বলছে, 39 বলছে। তো লিখে ফেলো এখানে, প্রথম 6টি সংখ্যার গড় হচ্ছে আমাদের 39, ঠিক আছে। চলো লেখা যাক 39, ঠিক আছে। শেষ 6টি সংখ্যার গড় হচ্ছে 48। শেষ 6টি সংখ্যা কোনটা, এই হচ্ছে আমাদের শেষ 6টি সংখ্যা, এই হচ্ছে আমাদের শেষ 6টি সংখ্যা, ঠিক আছে। এই শেষ 6টি সংখ্যার গড় আমাদের কত বলেছে, 48। চলো লিখে ফেলো 48, ঠিক আছে। তো লেখো 48, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, প্রথম যে সংখ্যাটা আছে, সংখ্যাগুলো আছে, তাদের যে গড় তুমি দেখতে পাচ্ছ
পুরো সিরিজটার যে গড় তার থেকে কম। কত কম? আমরা দেখতে পাচ্ছি 5 কম, কম বলে মাইনাস দিলাম। এবার এখানে টোটাল কটা সংখ্যা আছে? 6টা সংখ্যা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল কত কম? আমরা দেখতে পাচ্ছি টোটাল 30 কম, কম বলে মাইনাস দিচ্ছি। ওকে, আর আমরা দেখতে পাচ্ছি অপরপক্ষে শেষ যে 6টা সংখ্যা আছে, আর আমরা দেখতে পাচ্ছি অপরপক্ষে শেষ যে 6টা সংখ্যা আছে তাদের গড় কিন্তু টোটাল সিরিজের যে গড় মানে 44 তার থেকে বেশি। কত বেশি? 4 বেশি। টোটাল কতগুলো সংখ্যা আছে? 6টা সংখ্যা আছে। তাহলে টোটাল কত বেশি? 4 ছক 24 বেশি। আমরা যদি নেট হিসেব করি যে কত বেশি, আমরা দেখতে পাচ্ছি 30 মানে মাইনাস এবং এদিকে প্লাস, তাহলে আমরা দেখতে পাচ্ছি -6 এখানে কম বেশি হচ্ছে। টোটাল যদি আমরা হিসেব করি, এদিকে আমরা দেখতে পাচ্ছি -30 আসছে, আর এদিকে আমরা দেখতে পাচ্ছি +24 আসছে। তো টোটাল কম বেশি কত হচ্ছে? -6। অ্যাকচুয়ালি এখানে কম হচ্ছে। তো আমরা কি করব, এই -6কে এই যে 44 আছে তার থেকে আমরা বিয়োগ করে দেবো, অ্যান্সার পেয়ে যাব। তো 44 থেকে যদি আমরা -6কে বিয়োগ করি, আমরা দেখতে পাচ্ছি আমরা 38 পাচ্ছি। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের শর্টকাট ট্রিক। তো তোমরা যারা বুঝতে পারছো না এই অঙ্কটা, চলো একটা কাজ করি। এই ধরনের অঙ্ক আমি আর একটা নিই, যদিও সেটা পরীক্ষায় পড়েনি, কিন্তু এটা তো পরীক্ষায় পড়েছে। এনটিপিসির এবারে 2020 যে পরীক্ষাটা হলো, অ্যাকচুয়ালি 2019-এর 2020-তে হয়েছে। তো সেই পরীক্ষাটারই প্রশ্ন আমি তোমাদের করাচ্ছি, তোমরা জানো। তো এই ধরনের প্রশ্ন চলো আর একটা নেওয়া যাক, তাহলে এই শর্টকাটটা আরও ভালো করে বোঝা যাবে। ওকে, ওখানে ধরো আরেকবার অ্যাপ্লাই করে দেখাবো। চলো, এই প্রশ্নটার কথাই আমি বলছিলাম একটু আগে, এটা এমটিএসে পড়ার প্রশ্ন অ্যাকচুয়ালি, এবং এরই অপশানে ওই 20 আর 30 ছিল। একটু আগে আলোচনা করার সময় যেটা বলছিলাম, বলেছি 11টা নাম্বার আছে, ঠিক আছে? 11টা নাম্বারের যে গড় তোমাদের বলেছে, দেখো অ্যাভারেজ অফ 11 নাম্বারস ইজ 32। 11টা নাম্বারের গড় তোমাদের কত বলেছে? 32। ঠিক আছে, ইংলিশ থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বেসিক্যালি এর মধ্যে ইংলিশের মধ্যে কিছুই নেই, বাংলাই আছে। 11টা নাম্বারের গড় কত বলেছে? 32। এবার বলেছি ইফ দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 6 নাম্বার, এই দেখো বলেছে প্রথম 6টা সংখ্যার গড় কত বলেছে? 26। ঠিক আছে, ওকে। আর দ্য অ্যাভারেজ অফ দ্য লাস্ট 6, এ দেখো বলেছে অর্থাৎ শেষ 6টা সংখ্যার গড় কত বলেছে আমাদের? 36। তোমাকে বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 6 নাম্বার, 6তম সংখ্যার যে ভ্যালু সেটা তোমাদের কত, অর্থাৎ 6তম সংখ্যাটা কত সেটা বার করতে বলেছে। ঠিক আছে, তো তুমি দেখতে পাচ্ছ এটা 26, এটা 32, এটা হচ্ছে টোটাল যে 11টা সংখ্যা আছে তার গড়। তো আমি সবসময় 32-এর সঙ্গে 26কে কম্পেয়ার করবো, ওদিকে 36কে 32-এর সঙ্গে কম্পেয়ার করবো। তো আমরা দেখতে পাচ্ছি 26 32-এর থেকে কম। কত কম? আমরা দেখতে পাচ্ছি 6 কম, কম বলে মাইনাস দিচ্ছি। ঠিক আছে, এরকম কটা সংখ্যা আছে? 6টা আছে। তো টোটাল যদি নেট হিসাব করি তাহলে আমরা কত কম পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আমার -36, অর্থাৎ 36 আমরা কম পাচ্ছি। এদিকে এসো, 36 32 থেকে বেশি, কত বেশি? আমরা দেখতে পাচ্ছি 4 বেশি। এরকম কটা সংখ্যা আছে এখানে? 6টা সংখ্যা আছে। তো টোটাল কত বেশি পাচ্ছি আমি? 4 ছক 24 আমি বেশি পাচ্ছি। ঠিক আছে, এদিকে 36 কম, এদিকে 24 বেশি। যদি আমরা নেট হিসাব করি, টোটালে যদি হিসাব করি, তাহলে টোটালে আমরা কম বেশি হচ্ছে কত? আমরা দেখতে পাচ্ছি এখানে -12 আমাদের কম বেশি হচ্ছে। তো আমরা কী করবো? এই -12কে 32 থেকে আমরা বিয়োগ করে দেবো সিম্পলি। তো 32 থেকে যদি আমরা 12কে বিয়োগ করি, আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 20। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। এবার এই প্রশ্নটাকে যদি তোমরা নর্মালি করতে যাও, দেখবে প্রবলেম হবে। এবার এখানে তো 11টা নাম্বার আছে, অনেক সময় 70টা নাম্বার দিয়ে দিতে পারে, অনেক সময় 80টা নাম্বার দিয়ে দিতে পারে, তখন আরও বেশি প্রবলেম হবে। ঠিক আছে, কারণ তখন এই ফার্স্ট 6টা না থেকে হয়তো থাকবে ফার্স্ট 52টা নাম্বার, তখন 52-এর সঙ্গে 26 গুণ করতে হবে, এরকম একটা মানে বিশাল বিশাল গুণ ভাগ চলে আসবে। সেই ক্ষেত্রে কী হয়? এই অপশানটা ইম্পর্ট্যান্ট। এবার এই অপশানের ক্ষেত্রে আমরা কেন ইউনিট ডিজিট মেথড ইউজ করলাম না? কারণ এই অ্যাকচুয়াল অঙ্কটা যে অপশান ছিল তাতে 20 আর 30 ছিল, যাদের ইউনিট ডিজিট হচ্ছে দুটোই শূন্য। 20-এরও একক স্থানীয় সংখ্যা হচ্ছে 0, মানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, 30-এরও একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। ফলে এক্ষেত্রে ওই ট্রিকটা কাজে লাগতো না, কিন্তু ওই ট্রিকটা এর থেকেও ফাস্ট ক্যালকুলেট হয়, কিন্তু ক্যালকুলেশন এখানে ওখানে ইউজ করা যাবে না। কেন কি? কারণ এখানে ইউনিট ডিজিটটা অনেকের একের বেশি সংখ্যার ইউনিট ডিজিট সেম ছিল, তাই। আমার কথা বোঝা যাচ্ছে? চলো আমরা পরের প্রশ্নে যাব, যেটা এনটিপিসির প্রশ্ন আলোচনা করছিলাম, সেইখানে ফিরে যাব। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো কি বলছে। একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে 5500 এবং এটির বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4400 স্কোয়ার সেমি। তো চোঙটির উচ্চতা কত জিজ্ঞেস করেছে। দেখো একটা লম্ব বৃত্তাকার চোঙের যে আয়তন আছে সেটা হচ্ছে তোমাদের πr²h। এটার ভ্যালু তোমাদের কত দেওয়া রয়েছে? 5500। ক্লিয়ার হয়েছে? আর তোমাদের বলেছে বক্রতলের ক্ষেত্রফল কীভাবে বেরোয়? πr তার সঙ্গে এইচকে গুণ করলে বেরিয়ে যায়, তো πr/h। এটা কত বলেছে? 4400। কোনো চিত্র আঁকার দরকার নেই, সিম্পলি সূত্রে বসাও, ক্যালকুলেট করো, অ্যান্সার পেয়ে যাবে। এখান থেকে যদি আমরা কাটাকুটি করি, তো আমরা দেখতে পাচ্ছি যে এই 2 আর পায়ের মাথায় একটা 2 22 থাকে,
তো মানে 44 হবে, ঠিক আছে। তো চলো করে দেখিয়ে দিই, এইটা আমি বলতে চাইছিলাম, ঠিক আছে। এই তো RH, এই 44 কেটে বেরিয়ে যাবে, এই যে 2 আর এই 22 মিলে 44 হচ্ছে, এই 44কে কেটে বের করে দেবে, আর RH এর ভ্যালু থাকবে আমার ওদিকে 100 থাকবে, নিচে 7 আছে, 700 হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে RH এর ভ্যালু আসবে। যত স্পিডে ক্যালকুলেট করতে পারবে তত তোমার সুবিধা হবে। এবার যদি আমরা এটাকেও একটু ভাঙি, তো এটা 22-এর 7 দিচ্ছে, পাই মানে 22-এর 7, আরকে দুটো আরে ভাগ করে দিলাম, আর H লিখে দিলাম। এখানে আমরা কত পাচ্ছি? 5500। এবার দেখো আমরা ওপর থেকে দেখতে পাচ্ছি যে RH এর ভ্যালু আমাদের 700, তো এই RH ইকুয়াল টু আমরা 700 লিখতে পারি, ঠিক আছে। সেই 700 এই 7 দিয়ে কাটলে 100 থাকবে, সেই 100 শূন্য এটা কেটে যাবে। তুমি চাইলে কী করতে পারো, মুখে মুখে ক্যালকুলেট করতে পারো, ঠিক আছে। তো আমরা আর লিখলাম, আর এখানে আমরা কী করলাম, 700 লিখে দিলাম, ঠিক আছে। আর এদিকে আমাদের 5500 তো আছেই। তো আমরা দেখতে পাচ্ছি যে যেটা বলছিলাম যে এইটা কেটে বেরিয়ে যাচ্ছে, এই দুটো শূন্য আর এই দুটো শূন্য এদিকে কেটে বের করে দিচ্ছে, ঠিক আছে। তো এই 22 এই 55 মানে 11 দিয়ে কাটলে হচ্ছে 5/2, ঠিক আছে। এখানে এইটা চলে আসছে। এবার তুমি একটা জিনিস ভাবো, আমি ওপরের সমীকরণটায় আবার ফিরে যাচ্ছি, এবং সমীকরণে ফিরে গিয়ে এই যে আর এর ভ্যালু আমাদের 5/2 বেরিয়েছে, এটা আমি এখানে বসাচ্ছি। তো 5/2 ইন্টু H ইকুয়াল টু আমাদের কত বেরোচ্ছে? 700, ঠিক আছে। এখান থেকে আমি H-এর যে ভ্যালু পাচ্ছি, দেখো 5 দিয়ে 700কে কাটলে হয় 14, 0 মানে 140, আর 2 গুণ করলে হয় 280। কোথায় আছে 280? এই যে এইটা আমাদের কারেক্ট অ্যান্সার। দেখতে পাচ্ছ কত ইজিলি আমরা কিন্তু উত্তরটাকে বার করলাম। তো ভ্যালু পুট করো এবং জাস্ট ফর্মুলা, এই হচ্ছে ফর্মুলা। আমরা জানি যে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এইটা হয়, এটা হচ্ছে আমাদের বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। আর চোঙের আয়তনের যে ফর্মুলা সেটা আমি নিচে লিখেছি, এটা হচ্ছে আমাদের আয়তনের ফর্মুলা। ওকে, ক্লিয়ার হয়েছে? চল নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, বলছে এক্সের মান কত হলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অনেকে এই অঙ্কটা দেখি ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার কোনো কারণ নেই, সবসময় মনে রাখবে ভয় পেতে নেই। তুমি দেখতে পাচ্ছ, আমি যদি ধরে নিই যে এইটা আর এইটা, এই দুটো হচ্ছে আমাদের A ইন্টু A, মানে বেসিক্যালি এটা আমাদের A স্কোয়ার আছে, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পারলে। আরেকটা জিনিস দেখো, তুমি দেখতে পাচ্ছ এইটাকে যদি আমি বি ধরে নিই, এইটা আমাদের বি। আমি একদম বাচ্চাদের মতো দেখাচ্ছি, যারা বুঝতে পারছো না তাদের জন্য, ঠিক আছে। যারা বুঝতে পেরেছো তারা তো বুঝতেই পেরেছো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের বেসিক্যালি কী আছে, বি স্কোয়ার আছে। তো A স্কোয়ার আর বি স্কোয়ার তোমাদের মনে পড়ছে হয়তো, মাঝখানে ডেফিনেটলি 2AB থাকবে, আর তো কিছু হতেই পারে না, ফরম্যাট চলে আসছে। A স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার, মানে এইখানে যেটা দেওয়া রয়েছে এটা বেসিক্যালি 2AB, এটা বেসিক্যালি কি 2AB, ঠিক আছে। খুব সুন্দর অঙ্ক দিয়েছে। তো 21.98, ঠিক আছে, এইটা আমাদের আছে। এইটা হচ্ছে কার ভ্যালু? তুমি দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের এর ভ্যালু ছিল, তো এইটা হচ্ছে আমাদের A। 2ABর মধ্যে দেখো, আমি একটু ভেঙে বলি, 2ABর মধ্যে এটা তো 2ABর মধ্যে আমাদের এর ভ্যালুটা দেওয়া আছে, আর বাদ বাকি কী আছে, 2 আছে, আর এদিকে আমাদের বি আছে। তাহলে ভালো করে বুঝবে, এই যে এটা তো আমাদের 2AB, এই টোটাল টার্মটা মিলে 2AB তৈরি হয়েছে। তার মধ্যে আমাদের এ মানে আমরা এই যে 21.98, এই যে এইটার ভ্যালু পুরো দেওয়া আছে আমাদের, দেখো এই যে পুরো দেওয়া আছে। তাহলে এক্সের ভ্যালু কী হতে পারে? 2 আর বি, তো 2B মিলে ওখানে এক্স তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে 2 তো সূত্রের 2, আর বি এর ভ্যালু আমাদের কী আছে, এই যে বি ধরেছি আমরা কাকে, 0.04কে, তো 0.04। তো অ্যান্সার হেয়ার উইল বি 0.08। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় আছে? ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন। তো আশা করি বুঝতে পারছি, অঙ্কগুলো খুব টেকনিক্যাল প্রশ্ন। অনেক সময় কী হয়, এমন বড় করে ফিগার দিয়ে রাখে যে প্রশ্ন এবং এক্সাম প্রেশারে তোমাদের কী হয়, এবং জার্নির একটা টায়ার্ডনেস কাজ করে, কী হয়, প্রশ্নগুলোকে কিম্বুত কিমাকার মনে হয়। যেটা বাড়িতে বসে করলে হয়তো চাউমিন খেতে খেতে করলে হয়তো, আর মায়ের হাতের খাবার খেতে খেতে করলে হয়তো ইজি লাগবে, পরীক্ষার প্রেশারে একটা হাতির মতো ব্যাপার থাকে, মানে হয়ে দাঁড়ায় আর কি, ঠিক আছে। তো সেটাকে কী করতে হবে, প্র্যাকটিস ইজ দ্য অনলি ওয়ে ওই যে প্রেশারটাকে কন্ট্রোল করার, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, এই প্রশ্নটা দেখো ইজি প্রশ্ন অ্যাকচুয়ালি, কিন্তু যারা পাই চার্ট প্র্যাকটিস করেনি তাদের জন্য টাফ। আমি আজকে সব কোশ্চেন্স নেইনি, একটা কোশ্চেন্স ছিল তোমাদের পার্টনারশিপ থেকে, আর দুটো কোশ্চেন্স তোমাদের প্রফিট অ্যান্ড লস থেকে ছিল, একদম ইজি লেভেলের প্রশ্ন। আর একটা ট্রেনের ওই একজন মানুষকে অতিক্রম করে এই টাইপের একটা অঙ্ক ছিল, ঠিক আছে। সো এগুলো খুব কমন কোশ্চেন্স, তোমরা যারা মোটামুটি কেন্দ্রীয় সরকারে পরীক্ষা দিতে যাচ্ছে এগুলো খুব কমন লাগবে। সেখানে যেগুলো আনকমন কোশ্চেন্স আজকে শিফটে ছিল সেগুলো তোমাদের জাস্ট করিয়ে দিলাম। অ্যাকচুয়ালি কি, আমি সেই প্রশ্নগুলো নিয়েছি যেগুলো আনকমনের থেকে বড় কথা করতে টাইম লাগতে পারে, ঠিক আছে। যেমন পাইচার্ট, যারা প্র্যাকটিস করে না তাদের একদম এটা সিম্পলেস্ট পাইচার্ট অনেক টাফ প্রশ্ন হয়। ব্যাংকের পাইচার্ট দেখলে মাথা ঘুরে অনেকে পড়ে যেতে পারে, এত টাফ লেভেলের পাইচার্ট হতে পারে। 3টে পাইচার্ট দিয়ে কম্বাইন করে দেয়, ভ্যালু খুঁজেই পাবে না এরকম পাইচার্ট দেয়, সেগুলো অদ্ভুত টাইপের। কিন্তু এটা তো সিম্পলেস্ট পাইচার্ট, তাই অনেকে প্র্যাকটিস করে না বলে অসুবিধা হয়ে যায়। মেন ফ্যাক্টর হচ্ছে যেটা তোমাদের স্কোরে পার্থক্য করে সেটা হচ্ছে প্র্যাকটিস, আর কিচ্ছু না, ঠিক আছে। তো দেখো কি বলছে, যদি 1 বছরে আমদানিতে ব্যয় করে
সরি, হ্যাঁ, যদি 1 বছরে আমদানিতে ব্যয় করা মোট অর্থ রাশি 10 কোটি হয়, এই জায়গায় দেখো লেখা রয়েছে 10 কোটি, ওরে বাবা আমার কাছে থাকলে ভালো হতো, তাহলে বায়োকেমিক্যাল অ্যান্ড জুয়েলারি এই দুটো সম্মিলিত ব্যয় করা মোট অর্থরাশি কত? এখন ইউ নিড টু নো হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ দিস ডিগ্রি অ্যান্ড দিস অ্যাকচুয়াল রুপিস। এই যে অ্যাকচুয়াল যে রুপিস রয়েছে তার সাথে ডিগ্রির কী রিলেশন। আমরা জানি যে পাই চার্টে আমরা সার্কেলকে ইউজ করি, মানে বৃত্ত, আর বৃত্ত বলতে আমাদের মাথায় একটা জিনিসই মাথায় আসে, সেটা হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ এই টোটাল যে ভ্যালুটা আছে, এই যে এখানে 10 কোটি বলেছে, 10 কোটি আর 360 ডিগ্রি সেম। বৃত্তে যেটা 360 ডিগ্রি, একটা পূর্ণবৃত্ত মানে 360, আর এখানে বলেছে মোট মানে টোটাল, একটা টোটাল সার্কেল মানে 360, আর এখানে টোটাল অর্থরাশি কত বলেছে 10 কোটি। তার মানে আমরা এখানে ধরে নেবো, ঠিক আছে, 360 ডিগ্রির ভ্যালু হচ্ছে 10 কোটি, ঠিক আছে। 360 ডিগ্রি ভ্যালু কত? 10 কোটি, ক্রোড সিআর বলে লিখলাম, ঠিক আছে। তাহলে 1 ডিগ্রির ভ্যালু কত হবে? 10 কোটি বাই 360, ঠিক আছে। আর তোমাদের এখানে কী কী বলেছে? একটা বলেছে বায়োকেমিক্যাল, আর 2 বলেছে জুয়েলারি। কোথায় গেল জুয়েলারি? এই হচ্ছে আমাদের জুয়েলারি, এই হচ্ছে আমাদের বায়োকেমিক্যাল। তার মানে 48 ডিগ্রি প্লাস 42 ডিগ্রি কত হচ্ছে আমাদের? 40, 40, 80, 90, 90 ডিগ্রির ভ্যালু আমাদের এখানে বার করতে বলেছে, কারণ টোটাল খরচ জিজ্ঞেস করেছে। তো 9 ডিগ্রি ভ্যালু বার করো। এই হচ্ছে আমাদের অঙ্ক ছিল। বলো এটা একটা ম্যাটার হলো? কেটে দিলাম, আমরা কত পেলাম? 4। তার মানে 5/2 মানে 2.5 কোটি, ঠিক আছে। অ্যান্সার আমাদের কী হবে? 2.5। দেখতেই পাচ্ছ 5/2 মানে 2.5, তো 2.5 করোড় উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ টোটাল বায়োকেমিক্যাল এবং জুয়েলারিতে সম্মিলিত যে ব্যয় হবে সেটা হবে 2.5 কোটি টাকা। ক্লিয়ার হয়েছে আশা করি? হ্যাঁ, এটা তোমাদের পরের প্রশ্ন, এবং এই প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ একটা লাইন গ্রাফ এখানে দেওয়া রয়েছে, বার গ্রাফ দেওয়া রয়েছে। আগেটা পাই চার্ট ছিল, এটা বার গ্রাফ। এখানে তোমাদের কি বলছে? XYZ এই তিনটে তোমাদের এখানে কোম্পানি দেওয়া রয়েছে সম্ভবত, হ্যাঁ, কোম্পানি XYZ, এই তিনটে কোম্পানির যে উৎপাদন সেটা তোমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে। তিনটে কোম্পানির উৎপাদন দেওয়া রয়েছে এবং 1000 টনে দেওয়া আছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই পাশে কী লেখা থাকে অনেকে এটা পড়ে না, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। 1000 টনে দেওয়া, যদি এখানে কাজে লাগবে না, কারণ এখানে রেশিও করতে বলেছে। এখানে বলেছে যে 3 থেকে 5, মানে এই হচ্ছে আমাদের 3 নম্বর ইয়ার, এই হচ্ছে 4 নম্বর ইয়ার এবং 5 নম্বর ইয়ার, তিনটেকে নিতে হবে, কারণ 3 থেকে 5 বলেছে। তো 3 থেকে 5-এর মধ্যে শাখা এক্স কোম্পানি এবং ওয়াই কোম্পানির যে টোটাল উৎপাদন তাদের গড় করলে যা যা দাঁড়ায়, সেই গড় উৎপাদনের অনুপাত কত বার করতে বলেছে। কারণ অনুপাত বার করতে বলেছে, তো এই 10,000 কথাটা আমাদের লাগবে না, এটা কেটে বেরিয়ে যাবে। 1000 টন কথাটা লাগবে না, এটা কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে। কারণ দুটোতে কমন থাকবে, কেটে বেরিয়ে যাবে। সো আমাদের যা সংখ্যাটা নিলেই হলো। দেখো, এক্স মানে হচ্ছে নীল কোম্পানি আর ওয়াই মানে হচ্ছে কমলা কোম্পানি। সো অসুবিধা নেই, দুটো পরপর যে নীল আর কমলা আছে, এই দুটোকে দেখবে। এই আকাশি রঙের যেটা হালকা কালার আছে এটাকে তোমার দেখার দরকার নেই। তো এখানে দেখতে পাচ্ছ 35 আর 45, দেখতে পাচ্ছ এখানে এই দুটোকে একসঙ্গে যোগ করলে হবে না, কিন্তু এক্সগুলোকে আলাদা করে নিতে হবে, মানে নীলগুলোকে আলাদা করে নিতে হবে। 3 নম্বরের নীল, 4 নম্বরের নীল আর 5 নম্বরের নীল, তিনটেকে আলাদা করে যোগ করো, তারপর তাদের গড় করো, এবং 3 নম্বরের কমলা, 4 নম্বরের কমলা এবং 5 নম্বরের কমলা, এই তিনটেকে আলাদা করে যোগ করবে এবং তারপর তাদের গড় করবে, করে তাদের অনুপাত করতে হবে। এই হচ্ছে সিস্টেম হবে। আমার কথা বোঝা গেল? তো 3 নম্বরে প্রথম নীল কী আছে আমাদের? 35। 4 নম্বরে প্রথম নীল কী আছে আমাদের? নীল তো একটাই আছে, 55। আর 5 নম্বরে নীলে আমাদের কী আছে? 50। তো এই তিনটেকে যোগ করো, 1, 2 অ্যান্ড 3টে। আমি কেন এরকম দাগ দিয়ে দেখাচ্ছি, কারণ অনেকের এই গুলিয়ে যায়, বার গ্রাফ বা পাই চার্ট দেখার নিয়ম আছে, সেটা অনেকে বুঝতে পারে না। তো এতে আমি যোগ যদি করি, এটা তোমাদের 35, 55, কারণ ওখানে তো স্ক্রিনে দাগ দেওয়া যায় না, ফলে গুলিয়ে যায়, ঠিক আছে। তো এদের গড় করতে হবে আমাকে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের এক্স কোম্পানির গড় গেল। ওয়াই কোম্পানির গড় কী হবে? আর অলওয়েজ লিখে নেবে আগে, নইলে প্রবলেম হয়। এখানে কী হবে দেখতে পাচ্ছ, ওয়াই কোম্পানির ক্ষেত্রে এটা এই হচ্ছে আমাদের 45, তারপরেও আমাদের 45, 90, আর তারপরে হচ্ছে আমাদের 55, ঠিক আছে। তো 45, 45 আর 55, এই তিনটে দাঁড়াবে আমাদের 45 প্লাস 45 আর হচ্ছে আমাদের 55, এই আমাদের দাঁড়াবে। এবং সরি, এখানে 2 হবে না, 3 হবে, কারণ 3টে বছরের গড় মানে 3 দিয়ে ভাগ করতে হবে। এখানে আমাদের গড় আমাদের 3 দাঁড়াবে। এবার তুমি একটা জিনিস ভালো করে ভাবো, আমরা যখন অনুপাত করবো তখন তো এই 3ও আমাদের কেটে বেরিয়ে যাবে। তো বেসিক্যালি এদের যোগফলগুলোরই অনুপাত করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। আমাদের এই দুটোর অনুপাত করতে বলেছে। অনুপাত মানে কি? ওপরে এই ওপরের রাশিটা থাকবে, এই পুরো রাশিটা ওপরে থাকবে, আর নিচে এই পুরো রাশিটা থাকবে। এবার এই 3 আর 3 তো কেটে বেরিয়ে যাবে। অনেকে কী করে, যোগ করে 3 দিয়ে ভাগ করে তাদের অনুপাত বার করে, কোনো দরকার নেই। 3 আর 3 তো কেটে বেরিয়ে যাবে। সো বেসিক্যালি কী হবে, এখানে যেটা থাকবে, আমি যদি এই ইকুয়াল টুগুলোকে একদম মাঝখানে দিই, দেখতে একটু ভালো লাগবে, আর কিছু নয়। এখানে যদি থাকবে সেইটার আমাকে বার করলে বেরিয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের 45, নিচেরটাকে করি 90, 90 আর
5145 এইটা হচ্ছে। আর ওপরে আমাদের কত আসছে দেখো, এটা যদি 50 ধরে নিই, 50 50 100, 105, 105 আর 5 হচ্ছে 110 আর 30 140, ঠিক আছে, এই আমাদের আসছে। তো 5 দিয়ে তুমি করে দাও, দেখতে পাচ্ছ যে 5 2 আর 5 8 ওই বেরিয়ে গেছে, এই যে, ঠিক আছে। আর এটা তোমাদের 5 2 5 9, তো 28/29 আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। 28/29 মানে 28:29 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। আচ্ছা, নেক্সট পরের প্রশ্নটা দেখো, বলেছে একটা টেবিল দেওয়া আছে নিচে, ঠিক আছে, এবং নিচে এইদিকে দেওয়া আছে তোমাদের বছর আর এইদিকে তোমাদের রাজ্য দেওয়া আছে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব এবং কেরালা, যেমনটা দেখতে পাচ্ছ। এবং বলা হয়েছে কি, এই যে সংখ্যা এবং বয়স বা বছর কী নিয়ে দেওয়া রয়েছে, বলেছে পিও পদে ভর্তি চলছে, ব্যাংকের যে পিও পোস্ট হয় সেই পোস্টে ভর্তি চলছে, এবং এর ফলে যে ইন্টারভিউ হয়েছে সেই ইন্টারভিউতে বিভিন্ন রাজ্য থেকে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের সংখ্যা দেওয়া রয়েছে। তো 2012-তে বিহারে 410 জন যেমন হয়েছে, উত্তরপ্রদেশে 2012-তে 300 জন এরকম ইন্টারভিউ দিতে এসেছিলেন, তারপর তোমাদের মধ্যপ্রদেশে 2012-তে 250 জন, পাঞ্জাবে 280, কেরালাতে 440, এরকম করে প্রত্যেকটা তোমাদের এখানে ইয়ার দেওয়া রয়েছে, আর তাতে সেই রাজ্যে কতজন এসে সেটা দেওয়া আছে। এবার প্রশ্ন কী বলেছে দেখো, এইটা হচ্ছে তোমাদের প্রশ্ন। তারপরে আমি জাস্ট তোমাদের শেখাচ্ছি যে কীভাবে এটাকে দেখতে হয়, কারণ অনেকেই গ্রাফ দেখলে ছেড়ে দিয়ে চলে আসে, খুব ইজি হয় গ্রাফের কোশ্চেন্স। তো বলছে যে সেই রাজ্যটি কোনটি, অর্থাৎ কোনো একটা রাজ্যের কথা বলছে, সেটা কোনটা যেটাতে সবকটি বছরের সাক্ষাৎকারে উপস্থিত প্রার্থীদের গড় উত্তরপ্রদেশের সবকটি বছরের সাক্ষাৎকারে উপস্থিত প্রার্থীদের গড়ের থেকে বেশি। মানে তোমাকে কী করতে হবে, প্রত্যেকটা রাজ্যের এই যে নাম্বারগুলো আছে সেগুলোকে যোগ করে তাদের গড় বার করে তাকে উত্তরপ্রদেশের প্রত্যেকটা যে নাম্বার আছে তাদের যোগ করে গড় বার করে সেই তার সঙ্গে কম্পেয়ার করতে হবে। অর্থাৎ উত্তরপ্রদেশের অ্যাভারেজের সঙ্গে বাকি রাজ্যগুলোর নাম্বারগুলোর অ্যাভারেজ কম্পেয়ার করে দেখতে হবে। এখন দেখো, আমার কোনো দরকার নেই আমি উত্তরপ্রদেশের গড় করে দেখব আর বাকি রাজ্যগুলোর গড় করতে করতে যাবো, এই এতগুলো সংখ্যাকে যোগ করা, তাদের গড় করা চাপের ব্যাপার। তো আমি কি করব, আমি জাস্ট কম্পেয়ার করে দেখব, কারণ আমরা জানি কোনো একটা সেট আছে, তার যদি নাম্বারগুলো বড় হয় তাহলে বাকি সেটগুলোর থেকে ওটার গড়ও বড় হবে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা কম্পেয়ার করি, দেখতে পাচ্ছ 410 আছে এখানে, ঠিক আছে, আর এখানে তুমি দেখতে পাচ্ছ 400 আছে। তো 410 আর 400-র মধ্যে কোনটা বড়? 410 বড়। ওকে, বিহার 400 আর 410-এর ক্ষেত্রে 410 বড়, মানে বিহার বড় হয়ে গেল। 500 আছে, এখানেও 500 আছে, কম্পেয়ার করে লাভ নেই, কারণ 500 500 কেটে বেরিয়ে যাবে, তো কম্পেয়ার করাই যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এখানে 450 আছে, এখানেও 450 আছে, তো এই দুটোরও কম্পেয়ার করার দরকার নেই, এই দুটো কেটে বেরিয়ে যাবে। এখানে দেখো 320 আছে, এখানে দেখো তোমার আছে 300, এইটা আর এইটার মধ্যে কম্পেয়ার করো, তুমি দেখতে পাচ্ছ বিহারে 320 আছে, মানে বিহার উত্তরপ্রদেশের থেকে বেশি হবে। নেক্সট তুমি দেখো এখানে একটা 500 আছে, এখানে একটা 500 আছে, আর এখানে তুমি দেখতে পাচ্ছ 430 আছে, তুমি দেখো 500 বেশি। তার আমরা কেয়ারফুলি এইটুকু কম্প্যারিজনই বুঝতে পারছি যে বিহারের যে গড় সেটা উত্তরপ্রদেশের গড়ের থেকে বেশি হবে, ঠিক আছে। আর এই যে প্রশ্নটা ছিল এতে নিচে অপশানও দেওয়া ছিল, অ্যাকচুয়ালি অপশানটা কেটে গেছে, আমি এখান থেকে কোশ্চেন্সটা ওখানে কপি করতে গিয়ে কী হয়েছে, এডিট করতে গিয়ে অপশানটা কেটে গেছে, ওখানে বিহার অপশানে ছিল আর নান অফ দিস ছিল না, তাই অ্যান্সার তোমাদের এখানে বিহারই হবে। অর্থাৎ আমরা অ্যাভারেজ এখানে নিলাম না, অ্যাভারেজ না নিয়েই, জাস্ট এ মিনিট, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে অ্যান্সার কী হবে তোমাদের বিহার। অর্থাৎ দেখো অ্যাভারেজ করলাম না, অ্যাকচুয়ালি প্রসিডিওরটা কী বলে দিই, এই উত্তরপ্রদেশের প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে তাদের অ্যাভারেজ করতে হবে, বিহারের প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে তাদের অ্যাভারেজ করতে হবে, এবং দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখতে হবে কোনটা বড়। সেম মধ্যপ্রদেশের ক্ষেত্রে হবে, পাঞ্জাবের ক্ষেত্রে হবে, কেরালার ক্ষেত্রে হবে। তো আমি তো পাগল নই যে এই প্রত্যেকটা সংখ্যা যোগ করে তারপর গড় করে দেখব, আমি জাস্ট সংখ্যাগুলোর মধ্যে কম্পেয়ার করলাম, আমি দেখলাম বিহারের সংখ্যার যে ভ্যালু সেটা বেশি উত্তরপ্রদেশের থেকে, তাহলে বিহারের সংখ্যাগুলোর গড়ও বেশি হবে উত্তরপ্রদেশের থেকে, ঠিক আছে। এবার আমি আরেকটি জিনিস বলছি, ধরো উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশের মধ্যে তুমি তুলনা করছো, দেখো মধ্যপ্রদেশে দেখো 250 আর 300, 250 ছোটো, এক্ষেত্রে মধ্যপ্রদেশ ছোটো হয়ে গেল। এক্ষেত্রে দেখো 400 আর 200 আসে, মধ্যপ্রদেশ ছোটো, উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ ছোটো হয়ে গেল। এক্ষেত্রে দেখো 450 আর 240, মধ্যপ্রদেশ আবার ছোটো। এক্ষেত্রে দেখো 500 আর 400, আবার ছোটো মধ্যপ্রদেশ। এক্ষেত্রে দেখো 430 আর 540, এক্ষেত্রে মধ্যপ্রদেশ বড় হলেও বাকি এতগুলো মধ্যপ্রদেশের ছোটো, যে মধ্যপ্রদেশের গড় উত্তরপ্রদেশ থেকে অলরেডি ছোটো হবে। সিমিলার তুমি পাঞ্জাব আর কেরালার মধ্যে কম্পেয়ার করে দেখতে পারো, ঠিক আছে। একটাই অ্যান্সার হবে এখানে বিহার। তো দেখো এই অ্যাকচুয়ালি সবাই উত্তর দিতে পারবে, এটা অসুবিধা কিছু নয়, কিন্তু কত সহজে উত্তর দেওয়া যায় সেটাই তোমাদের জাস্ট শেখালাম এখানে। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, এটাও দেখো একটা ইজি প্রশ্ন, বলছে একটা পাই চার্ট দেওয়া রয়েছে, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন, ঠিক আছে। আর বাকি যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো খুবই ইজি বলে আমি রাখিনি, ঠিক আছে। তো একটা পাই চার্ট দেওয়া রয়েছে, বলেছে আসবাবপত্র উৎপাদনে ব্যয় হওয়া খরচপত্রের শতাংশের বিতরণ দেখানো হয়েছে এই পাই চার্টে,
ঠিক আছে, যেমন দেখো ডিরেক্ট মেটেরিয়ালে খরচ হয়েছে টোটাল খরচের 22%, ডিরেক্ট লেবারে খরচ হয়েছে টোটাল খরচের 28%, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে তাতে খরচ হয়েছে টোটাল খরচের 11%, ম্যানুফ্যাকচারিং কস্ট খরচ হয়েছে 30% টোটাল খরচের, আর ট্রান্সপোর্টেশন মানে যে ধরো এক জায়গা থেকে কাঠের গুঁড়ি তুমি কিনে আসবাবপত্র তৈরি করছো, লেবার কস্ট যাচ্ছে, এই সমস্ত ট্রান্সপোর্টেশনে খরচ হয়েছে তোমার 9%, ঠিক আছে। তো এই টোটাল যে কস্ট আছে সেটাকে তোমাকে এইভাবে বিতরণ করে দেখানো হয়েছে পাই চার্টে। তোমাদের বলেছে ডিরেক্ট লেবার কস্ট, দ্যাটস মিন এইটা তোমাদের এখানে বলছে যে 28% খরচ হয়েছে, সেটা বৃত্তকলাটির কেন্দ্রীয় কোণ কত, অর্থাৎ এখানে যে কোণ উৎপন্ন, যে জায়গাটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, ঠিক আছে, এই জায়গাটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটার কত তোমাদের বলতে চাইছে। সবসময় মনে রাখবে, আমি একটু আগে তোমাদের বলেছি যে বৃত্ত মানে 360 ডিগ্রি, ঠিক আছে, তার মানে বৃত্ত মানে 360 ডিগ্রি। আবার আমরা জানি যে যদি তুমি টোটাল পার্সেন্টেজ ধরো তাহলে 100% মানে 360 ডিগ্রি এখানে, ঠিক আছে। তো 100%-এর ভ্যালু 360 ডিগ্রি, মানে শতাংশে যেটা 100%, বৃত্তে সেটা 360, এটা অলওয়েজ মাথা রাখবে। তাহলে 1%-এর ভ্যালু কত হবে, 360/100 হবে। আর এখানে 28%-এর কোণ কত উৎপন্ন হবে ডিগ্রিতে সেটা বার করতে বলেছে। তো 28%-এর ভ্যালু কত হবে ইন্টু 28, এটাকে ক্যালকুলেট করলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। তো আমরা ক্যালকুলেট করে নিই, এটা কাটলো, আমরা দেখতে পাচ্ছি নিচে তোমার যাচ্ছে হচ্ছে এখানে 5, ঠিক আছে, আর ওপরে তোমার যাচ্ছে হচ্ছে 18। এবার তোমাকে কী করতে হবে, বেসিক্যালি 18 ইন্টু 28 করে তাকে 5 দিয়ে ভাগ করলে অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। এই অ্যান্সার তোমরা বার করতে পারবে, নিজেরা করে নিও, পয়েন্টে উত্তর আসবে। এমনও হতে পারে যে এখানে অপশানটাও কেটে গেছে, অপশানে ধরো 3টে পূর্ণ সংখ্যা আছে, একটা পয়েন্টে আছে, তো সেটা আমাদের অ্যান্সার হবে, কারণ এটা করলে তো পয়েন্টে অ্যান্সার আসবে। ঠিক আছে, তো এইভাবে আমরা উত্তর বার করতে পারি। ওকে, তো থাকলে এই পর্যন্ত, নিচে পিডিএফ আছে, ডাউনলোড করে নিও। যা যা কোশ্চেন্স করিয়েছি ডিরেক্ট আলোচনা করেছি। এখন আমি এখানে এত বেশি কেন আলোচনা করেছি, আমি চাইছি অ্যাপ্রোচটা শেখো, কীভাবে দ্রুত অ্যান্সার করতে হয়। পারবে সবাই, কিন্তু সবাই পারার মধ্যে তুমি কত স্পিডে পারবে সেটাই কিন্তু নির্বাচন করবে যে তুমি সিলেক্টেড নও। তো সিলেকশান কিন্তু ডিপেন্ড করে না তুমি কতটা পারছো, সিলেকশান ডিপেন্ড করে তুমি কতটা দ্রুত পারছো, হাউ ফাস্ট ইউ ক্যালকুলেট। এই ফাস্ট শব্দটা ভেরি ইম্পর্ট্যান্ট, সেই জন্য ঘড়ি ধরে প্র্যাকটিস করাটা জরুরি। নেক্সট দিন আমি আরেকটা শিফট আনবো, তার ম্যাথ আলোচনা করব, আর এই যে শিফটটা আছে এর রিজনিংও তোমাদের আলোচনা করে দেবো। চিন্তা করার কারণে খুব দ্রুত এটা আসবে। ওকে, থ্যাংক ইউ।